প্রথম বিবাহবার্ষিকীতে নিজের স্বামীকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে অন্য একটা মেয়ের সাথে ফুলশয্যার খাটে রেখে আসলো নুহা। নুহা কালই জানতে পেরেছিল নুহা মা হতে চলেছে। এতবারে একটা খুশির সংবাদ সবাইকে জানানোর আগেই সবকিছু এলোমেলো হয়ে গেল। সবাই বেরিয়ে যাওয়ার পর ভেতর থেকে দরজা আটকে দিয়েই নুহা দরজার পিঠ থেকে বসে হাঁটুতে মুখ গুজে ফুঁপিয়ে কান্না করে উঠল। ওর কানে নিহানের বলা কথাগুলো বাজছে, এই বাচ্চা আমার না। আজকেই এই বাচ্চা নষ্ট করে দিয়ে তুমি এই বাড়ি থেকে চলে যাবে। আমি চাই না তোমার কালো ছায়া আমাদের জীবনে পড়ুক। নুহাকে আজ পৃথিবীর সব থেকে বড় অসহায় ব্যক্তি মনে হচ্ছে। কান্নার মাঝে কাঁধে কারোর হাতে স্পর্শ পেয়ে হকচকিয়ে উঠে দাঁড়িয়ে সামনে তাকাতেই স্মৃতিকে চোখে পড়ল নুহার। স্মৃতিকে দেখেই উঠে ঝাপটে ধরে কান্না করে উঠল নুহা। নুহার কান্না দেখে স্মৃতি আজ বাকরুদ্ধ। ও কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। কি বলে সান্ত্বনা দিবে ও নুহাকে? কান্না জড়ানো কণ্ঠে স্মৃতি সান্ত্বনা ভঙ্গিতে নুহার মাথায় হাত রেখে বলল, এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে একবারও ভেবে দেখলি না কেন? কিসের জন্য এত বড় একটা ডিসিশন নিলি তুই? কেন নিজেকে সমাজের সবার চোখে এতটা নিচে নামিয়ে দিলি? আর কেনই বা এখন চোখের সামনে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে দেখে কষ্ট পাচ্ছিস? এসবের কারণ কি নুহা? নুহা কান্না থামিয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই কেউ একজন ওকে ধাক্কা মারতে নুহা কয়েক হাত পেছনে ছিটকে পড়ে গেল। ঘটনার আকস্মিকতায় নুহা আর স্মৃতি দুজনেই অবাক হয়ে পাশে তাকাতেই সিনথিয়া বেগমের রাগী চেহারাটা চোখে পড়ল। সিনথিয়া বেগম মানে নুহার শাশুড়ি নুহাকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, তোর মতো একটা নোংরা মেয়ে এখনো আমার বাড়িতে আছে কোন সাহসে? তোর মতো অলক্ষণে মেয়েকে আর এক মিনিটও আমি আমার বাড়িতে রাখবো না। বলে তৎক্ষণাৎ নুহার হাত চেপে ধরে টানতে টানতে নিচে নেমে আনলো সিনথিয়া বেগম। নুহা কোনো টু শব্দ না করে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। স্মৃতি ওর মায়ের পেছনে এগিয়ে যেতে যেতে ওর মাকে বাধা দিচ্ছে। কিন্তু সিনথিয়া বেগম স্মৃতির কথায় কান না দিয়ে দরজার সামনে গিয়ে ধাক্কা মেরে নুহাকে বাহিরে ফেলে দিয়ে চিৎকার করে বলে উঠল, আজ থেকে এ বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। এক্ষুনি বেরিয়ে যাও এ বাড়ি থেকে, নয়তো দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে ও এক মিনিট ভাববো না। বলেই নুহার মুখের দরজাটা সজোরে বন্ধ করে দিল সিনথিয়া বেগম। স্মৃতি সিঁড়ির সামনে দাঁড়িয়ে অসহায় চোখে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। দরজা আটকে দিতেই নুহা দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। নানা রকম ফুল দিয়ে সাজানো বিছানায় লাল শাড়ি পরে বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে ত্রিধা। ওর ঠিক সামনে ড্রেসিং টেবিলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে রায়মান। অশ্রুসিক্ত চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নার দিকে। এ রুমে যে রায়মান ব্যতীত অন্য একটা মেয়ে আছে সেদিকে ওর কোনো ধ্যান নেই। ত্রিধা অনেকক্ষণ বসে থেকে বিরক্ত হয়ে ঘোমটা তুলে খাটে থেকে নেমে এসে রায়মানকে পেছন থেকে জড়িয়ে ধরতে রায়মানের হুঁশ ফিরে আসলো। ত্রিধা রায়মানের পিঠে মাথা রেখে নরম কণ্ঠে বলে উঠল, উফ, আমি ভাবতে পারছি না, দ্য গ্রেট সিঙ্গার রায়মান খান, নিহান আজ আমার বর। শেষমেশ আমার স্বপ্নটা সত্যি হলো। আমি আমার কল্পপুরুষকে নিজের করে পেলাম। জানো রায়মান, আজ আমার একটা বাংলা গান মনে পড়েছে। এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। বলে ত্রিধা রায়মানকে ছেড়ে হা হা করে হেসে উঠল। দু হাত মিলে চারিদিকে ঘুরতে ঘুরতে ত্রিধা হা হা করে হাসছে। ওর হাসির শব্দ পুরো খানবাড়ির নানাচে কানাচে বাজছে। ত্রিধা আবারও রায়মানের সামনে এসে রায়মানের হাত ধরতেই রায়মান ঘুরে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল ত্রিধার গালে। ত্রিধার গাল চেপে ধরে রাগী কণ্ঠে চিৎকার করে বলতে লাগলো, কি ভেবেছিস আমি তোকে বাধ্য হয়ে বিয়ে করেছি বলে আমি তোর হয়ে যাব? দুঃস্বপ্ন দেখছিস তুই। রায়মানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে রায়মান তোর হবে না। বলেই ত্রিধাকে ছিটকে ফেলে দিল রায়মান। রাগে ওর শরীর কাঁপছে, সবকিছু ভেঙে চুরে ফেলতে ইচ্ছে করছে। নিজেকে শান্ত করে রায়মান বেলকনিতে গিয়ে দরজা আটকে দিল। ওর দম বন্ধ হয়ে আসছে। রায়মান আজ নিরুপায়। না পারছে সত্যিটা সবাইকে বলতে, না পারছে সবকিছু মেনে নিতে। নিজেকে এই মুহূর্তে রাস্তার একটা ক্ষুধার্ত পথশিশুর থেকেও বড় অসহায় মনে হচ্ছে ওর। এসব কিছু থেকে কি করে বের হবে ও? রায়মান বেলকনিতে চলে যেতে ত্রিধার রাগে ওর হাতের সামনে মোবাইলটা ড্রেসিং টেবিলের আয়নায় ছুঁড়ে মারতে ড্রেসিং টেবিলের আয়নাটা চূর্ণ বিচূর্ণ হয়ে চারদিকে ছড়িয়ে গেল। ত্রিধা রাগে ওর শরীর থেকে গয়নাগুলো খুলে চারিদিকে ছুঁড়ে ফেলতে লাগলো। রাগ কমাতে একটা কাচের টুকরো নিয়ে নিজের হাতে এলোপাথারি আঘাত করতে করতে বলতে লাগলো, আমি কিছুতেই তোমাকে শান্তিতে বাঁচতে দিব না নুহা, কিছুতেই না।
তোমার জন্য আজ আমি সব পেয়েও কিছুই পেলাম না, শুধুমাত্র তোমার জন্য। তোমাকে আমি চিরদিনের জন্য আমাদের জীবন থেকে সরিয়ে দিব খুব শীঘ্রই, বলে আবারও অট্টহাসিতে ফেটে পড়ল ত্রিধা। তুমিও জানতে মা, নুহা কতটা নিষ্পাপ মেয়ে, তাহলে কেন ওকে ওইভাবে কষ্ট দিলে মা? তুমি নিজেও জানতে নুহা নিজের ইচ্ছায় এসব কিছু করেনি। সবটা জেনেও কেন ওকে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিলে মা? স্মৃতির কথা প্রশ্নের উত্তরে সিনথিয়া বেগম স্মৃতির অগোচরে চোখের পানিটুকু দু হাতে মুছে নিয়ে শক্ত গলায় বলে উঠল, যা করেছি বেশ করেছি। যে মেয়ে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে এক ঘরে বাসর করার জন্য রেখে আসতে পারে, সে মেয়ের আমার বাড়িতে থাকার কোনো অধিকার নেই। আমি কালই ওর আর নিহানের ডিভোর্সের ব্যবস্থা করব। এ বাড়িতে আমার ডিসিশনের শেষ ডিসিশন, সেটা তুমি জানো স্মৃতি। তাই আমি আশা করব এরপর যেন এ বিষয়ে তোমার মুখ থেকে একটা শব্দও না বের হয়। অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে যাও। মায়ের ওপর কথা বলার সাহস স্মৃতির নেই, তাই নীরবে মায়ের রুম ত্যাগ করল স্মৃতি। স্মৃতি চলে যেতেই সিনথিয়া বেগম দরজা আটকে নিঃশব্দে কান্না করে উঠল। এছাড়া আমার হাতে যে অন্য কোনো উপায় ছিল না মা, আমাকে ক্ষমা করিস। রাতের নিস্তব্ধ রাস্তায় গুটি কয়েক গাড়ি ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। চারিদিকে হাতে গোনা কয়েকটা চায়ের দোকান ছাড়া প্রায় সব দোকানের এই আলো নিভে গেছে। নুহা খালি পায়ে অশ্রুভর্তি চোখে এগিয়ে যাচ্ছে অজানা গন্তব্যে। ওর কানে বারবার নিহানের বলা একটা শব্দ ভাসছে, আমি তোমাকে ভালোবাসি না, আমি ত্রিধাকে ভালোবাসি। এই সন্তান আমি মানি না, এই সন্তানের বাবা আমি না। নুহা আর রায়মানের লাভ ম্যারেজ ছিল, কাল ওদের বিয়ের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল। আর কালই নুহা ওর বিয়ের ফার্স্ট অ্যানিভার্সারির সব থেকে বড় গিফটটা পেয়ে গেছে। নুহা এখনো বিশ্বাস করতে পারছে না রায়মান ওকে ঠকিয়েছে, কিন্তু নিজের চোখকে মানুষ কি করে অবিশ্বাস করে? আর ভাবতে পারছে না নুহা হাঁটু ভেঙে রাস্তার মাঝে বসে পাগলের মতো গলা ছেড়ছে চিৎকার করে কান্না করতে লাগলো। কি দোষ ছিল আমার নিহান? কেন এভাবে আমাকে ঠকালে? তুমি তো কাল আমাকে বলে গিয়েছিলে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে তুমি আমাকে সারপ্রাইজ দিবে। এই ছিল তোমার সারপ্রাইজ? বলেই নুহা আবারও কান্নায় ভেঙে পড়ল। কান্নার মাঝে নুহার পেটে হাত লাগতে ওর বাচ্চা কথা মনে পড়ে গেল নুহার। নুহা পেটে হাত দিয়ে অসহায়ের মতো হাউমাউ করে কাঁদছে। তুমি বাবা হতে চলেছ নিহান। আমি আমাদের বাচ্চাকে কি পরিচয়ে বড় করব নিহান? ও তো বড় হয়ে ওর বাবার কথা জিজ্ঞাসা করবে। আমি কি উত্তর দিব? বলবো যে ওর বাবা এখন ঠক প্রতারক, ওর মাকে ঠকিয়েছে। না নিহান, আমি পারবো না তোমাকে সবার সামনে ছোট করতে। কেন এমন করলে তুমি? যদি বাচ্চাটাকে নষ্ট করে ফেলার বিন্দু চেষ্টা করো, তাহলে এর পরিণতি কতটা ভয়াবহ হবে তুমি ভাবতেও পারছো না। সারা রাত ঘুম হয় না নুহার। কাল রাতে বিধ্বস্ত অবস্থায় বাসায় ফিরে এসে নিজের রুমে ছিল। বাবা মা হাজারটা প্রশ্ন করলেও নুহা একটা প্রশ্নেরও উত্তর দেয়নি। বাসায় ফিরে নিজের রুমে ঢুকে দরজা লক করে দিয়েছিল। সকাল হতে নামাজ আদায় করে নুহা বেলকনিতে বসেছিল। তখনই ফোন স্ক্রিনে আননোন নাম্বার থেকে উপরোক্ত মেসেজটা ভেসে উঠল। নুহা মেসেজারের দিকে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। এই মেসেজটা কে দিতে পারে নুহা জানা নেই। হঠাৎ করে নুহা আনমনে বলে উঠল, নিহান দেয়নি তো? বলেই চুপ করে গেল। তারপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, যে নিজের সন্তানকে নষ্ট করে ফেলতে বলেছে, যে নিজের সন্তানকে অস্বীকার করেছে, তার কাছ থেকে এই মেসেজ আশা করাটা দিবারাত্রির স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই নয়। কথাটা বলতেই নুহার চোখের কোণে পানি জমে গেল। নুহা দু হাতে পানিটুকু মুছে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে পেটের ওপর হাত রেখে বলল, আমার গর্ভে যে সন্তান আছে সে শুধু আর শুধুমাত্র আমার সন্তান। তোর ওপর আর কারোর অধিকার নেই পুষ্কুসোনা। তুই শুধুমাত্র আমার অংশ, আমার প্রাণ। যারা তোকে অস্বীকার করেছে, তোর মাকে ঠকিয়েছে, তাদের ছায়াও তোর ওপর পড়তে দিব না আমি। আর রইল আমাকে ঠকানোর শাস্তি, সেটা না হয় আমি ওপরওয়ালার ওপর ছেড়ে দিলাম। বলেই মেসেজটার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে ফোনটাকে রেখে বাইরে চলে গেল। নিহান ওয়াশরুম থেকে বের হতেই দেখল ত্রিদা সোফার ওপর বসে আছে। ত্রিদাকে দেখে নিহানের মাথা অটোমেটিক গরম হয়ে গেল। এই মুহূর্তে নিহানের হাতে কোনো রাস্তা নেই, তাই নিজেকে কন্ট্রোল করে তোয়ালেটা ছুঁড়ে মারতেই সেটা ত্রিধার মুখের ওপর পড়ল। ত্রিধা রেগে কিছু বলতে গিয়েও থেমে গেল। নিহান শার্টটা গায়ে দিয়ে বোতাম লাগানোর জন্য হাত দিয়ে ত্রিধা এসে ওর হাতটা ধরে ফেলল। নিহানের ঠোঁটের ওপর আঙ্গুল রাখতেই নিহান হাতটা সরিয়ে দিতেই ত্রিধা নিহানকে ঝাপটে ধরে বলে উঠল, কেন দূরে সরিয়ে দিচ্ছ? কি হয় একবার আমাকে কাছে টেনে নিলে? আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি কেন বোঝো না? কেন বোঝো না? ত্রিধার কথা শুনে নিহানের শরীর জ্বলে যাচ্ছে। শীতল রক্তগুলো মুহূর্তেই টগবগ করে উঠল। চোখ দুটো মুহূর্তেই লাল হয়ে উঠল।
নিহান ত্রিধাকে ধাক্কা দিতেই ত্রিধা খানিকটা পিছিয়ে গেল। নিহান কিছু না বলে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই ত্রিধা ওর হাতটা ধরে ফেলল। তারপর বাঁকা হেসে বলে উঠল, কি ভেবেছো গ্রেট সিঙ্গার? তুমি আমাকে সরিয়ে দেবে আর আমি সরে যাব? বলে শব্দ করে হাসল ত্রিধা। তারপর শান্ত স্বরে বলল, নো ম্যান, নো। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমার এই নাম খ্যাতি সব আমি চোখের পলকে ধুয়ে মিশিয়ে দিতে পারি। তুমি ভুলে যাচ্ছ তোমার সন্তানের জীবন মরণ আমার হাতে। ত্রিধার কথা শুনে নিহান দাঁতে দাঁত চেপে বলল, আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করলে তোমার এই শরীরের একটা অংশ আস্ত থাকবে না। খুব শীঘ্রই তোমার সব খেলা শেষ করব আমি। মাইন্ড ইট। বলে নিহান বেরিয়ে গেল। নিহান বেরিয়ে যেতে ত্রিধা হা হা করে হেসে উঠল। তারপর নিজে নিজেই বলতে লাগলো, ত্রিধা এতটাও কাঁচা খেলোয়াড় নয় নিহান। তোমার জীবনে খুব শীঘ্রই কি ঝড় আসতে চলেছে তুমি কল্পনাও করতে পারছো না। বলেই একটা রহস্যময় হাসি দিয়ে উঠল ত্রিধা। নিহান সিঁড়ি দিয়ে নিচে নেমে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য পা দিতেই সিনথিয়া বেগম পেছন থেকে ডেকে উঠল। সিনথিয়া বেগমের ডাক শুনে নিহান দাঁড়িয়ে গেল। না, মায়ের দিকে তাকানোর মতো সাহস ওর নেই। কোন মুখে তাকাবে ও? নিহান পেছন ফিরেই বলে উঠল, আমার কনসার্ট আছে আজ সন্ধ্যায়। অনেক দূরের পথ, আমাকে এখনই বেরিয়ে যেতে হবে, আসছি। সিনথিয়া বেগম শান্ত কণ্ঠেই বলে উঠল, আমি যখন তোমাকে ডেকেছি তখন বিনা কারণে ডাকিনি, সেটা তুমি বোধহয় জানো নিহান। তোমার মা অযথা সময় নষ্ট করে না। সিনথিয়া বেগমের কথা শুনে নিহান শান্ত কণ্ঠেই বলে উঠল, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই। সিনথিয়া বেগম নিহানের সামনে এগিয়ে গিয়ে নিহানের সামনে একটা সাদা কাগজ ধরে বলে উঠল, এটাই একটা সিগনেচার করে দাও। নিহান ভ্রু যুগল কুঁচকে খানিকটা উঁচু গলায় জবাব দিল, এটা কিসের পেপার? সিনথিয়া বেগম নিহানের হাতে পেপারটা ধরিয়ে দিতে দিতে শান্ত স্বরে বলল, এটা তোমার আর নুহার ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার শব্দটা শুনতেই নিহান মুহূর্তে চোখ বড় বড় করে ওর মায়ের দিকে তাকালো। ওর মাথায় বাজ ভেঙে পড়ল। নুহাকে ডিভোর্স দেওয়া ওর পক্ষে সম্ভব না। ইম্পসিবল। কি বলছো তুমি মা? আমি নুহাকে ডিভোর্স দিব? নিহান চেঁচিয়ে কথাটা বলে উঠতেই সিনথিয়া বেগম বলল, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তুমি দ্বিতীয় বিয়ে করেছ, আর আমি একজন আইনের লোক হয়ে সেটা কি করে মেনে নিব বলো? আমি যেই ডিসিশন নেই সেই ডিসিশনেই এই বাড়িতে শেষ ডিসিশন। আই হোপ তুমি সেটা জানো নিহান। সিনথিয়া বেগমের কথা শুনে নিহান ছলো ছলো চোখে ওর মায়ের দিকে তাকাতেই ওর মায়ের শক্ত চেহারাটা দেখতে পেল। সিনথিয়া বেগম উকিল হিসেবে যেমন কঠিন, একজন মানুষ হিসেবে তার থেকেও বেশি কঠিন। নিহানের কথা বলার সাহস নেই। নিহান কি করে ওর মাকে বুঝাবে ও একটা রহস্যের জালে আটকে আছে? নিহান ওর মাকে পাশ কাটিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। সিনথিয়া বেগম নিহানের যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আজ আমি স্বার্থপর। নিজের মেয়েকে বাঁচানোর জন্য আজ আমি বড় স্বার্থপর। নিহান জোরে গাড়ি চালাচ্ছে। ওর চোখের সামনে নুহার অসহায় মুখটা বারবার ভেসে উঠছে। নিহান অশ্রুসিক্ত চোখে আনমনে বলল, যেদিন কুয়াশায় ঘেরা আঁধার কাটিয়ে আলো ফুটবে চারপাশে, সেদিন সব রহস্যের জাল ভেদ করে সব কালো ছায়ায় বিনাশ ঘটিয়ে আমরা আবার এক হব। নিহান গাড়িটা একটা বড় পুরনো দালানের নিচে এসে থামল। দালানটা শ্যাওলা দিয়ে আবৃত। নিহান গাড়ি থেকে বেরিয়ে সানগ্লাসটা চোখে পরে নিল। সাদা শার্ট ইন করে পরা, শার্টের হাতাগুলো কুইন অবধি ফোল্ড করা, আর চুলগুলো এলোমেলোভাবে কপালে ছড়ানো। নিহান চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে দালানের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই নিহানের বন্ধু ইমন নিহানের সামনে এগিয়ে এসে বলতে লাগলো, বিগ মিস্টেক হয়ে গেছে মামা। এই ত্রিধা মেয়েটা অনেক চালাক। আমাদের সব কথা কি করে জেনে গেল ও? ইমনের কথা শুনে নিহান জোরে বলে উঠল, হোয়াট? জেনে গেছে মানে? আমি তো শুধু তোকে বলেছিলাম কথাটা, তাহলে ও জানলো কি করে? ইমন কপালে স্লাইড করতে করতে বলল, ডোন্ট নো। তোর ওপর ওর নজর নেই তো? আমি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারছিস তুই? নিহান ইমনের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে দেওয়ালে ঘুষি মেরে বলে উঠল, ড্যাম ইট, আমি এতটা বোকা কি করে হলাম? এই ব্যাপারটা একবারও আমার মাথায় আসেনি কেন? নিজের স্বামীর সাথে দ্বিতীয় কোনো মেয়েকে সহ্য করা পৃথিবীর কোনো মেয়ের পক্ষেই সম্ভব না। আর সেখানে নুহা নিজের হাতে নিজের স্বামীকে দ্বিতীয় বিয়ে দিয়েছে। এই যন্ত্রণা বোধ হয় ভাষায় প্রকাশ করার মতো না। নুহা রাস্তা দিয়ে ধীর পায়ে হাঁটছে আর কালকের দৃশ্যগুলো ওর চোখের সামনে ভাসছে। নুহার হাতে একটা প্যাকেট জাতীয় কিছু রয়েছে। সন্ধ্যায় রাস্তায় গুলশান করে গাড়িগুলো নুহাকে ক্রস করে যাচ্ছে।
হঠাৎ করে নুহার চোখে লাইটের আলো পড়তে নুহা হাত দিয়ে চোখ আড়াল করার চেষ্টা করলো। আলো নিভে যেতে নুহা চোখের থেকে হাত সরিয়ে দেখলো একটা সাদা রঙের গাড়ি এসে ওর সামনে থামলো। নুহা গাড়িটাকে সাইড কাটিয়ে কয়েক পা আসতেই পেছন থেকে কেউ একজন বরফি বলে ডেকে উঠতেই নুহা থেমে গেল। বরফি নামটা শুধু একজনেই ডাকতো, কিন্তু সে তো এই মুহূর্তে এই শহরে নেই। তাহলে কে ডাকতে পারে? নুহা পেছন ফিরতে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটাকে দেখতেই ওর ঠোঁটের কোণে হাসি ফুটল। নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের দুঃসময় যে কেউ পাশে পেতে চাইবে। নুহা হাসি মুখে বলে উঠল, সন্দেশ তুই? তুই কবে? নুহাকে দেখে আবরার একগাল হেসে বলল, আমি তোকে সারপ্রাইজ দিতে তোদের বাসায় যাচ্ছিলাম। নুহা হেসে আবরারের সামনে এসে আবরারের পিঠে একটা থাপ্পড় মেরে মুখ গোমড়া করে বলল, তুই দেশে ফিরলি আর আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলি না? একদম কথা বলবি না তুই আমার সাথে? বলেই নুহা মুখ গোমড়া করে মুখটাকে অন্যদিকে ফিরিয়ে নিল। আবরার একটু হেসে কান ধরে ইনোসেন্ট ফেস করে বলে উঠল, সরি মাই বরফি, কিন্তু আমার দোষ নেই। তোকে গত কয়েকদিন অনেক ফোন দিয়েছি, তুই রেসপন্স করিসনি। আবরারের কথা শুনে নুহার মুখটা চুপসে গেল। গত কয়েকদিন ওর ফোন ধরার মতো পরিস্থিতি ছিল না। নুহা আবরারকে কিছু বুঝতে না দিয়ে মুখে হাসি রেখা টেনে বলে উঠল, মিস্টার সন্দেশ, এখন নিজের দোষ আড়াল করতে আমার ওপর দোষ চাপানো হচ্ছে। খুব খারাপ হবে বলে দিচ্ছি। বলেই নুহা কোমরে হাত দিয়ে আবরারের দিকে রাগী দৃষ্টিতে তাকাতে আবরার মুখ টিপে হেসে বলল, একদম বরফির মতো লাগছে। বলে চোখ টিপ মারতেই নুহা আর আবরার দুজনে শব্দ করে হেসে উঠল। আজ 2 দিন পর নুহার মুখে হাসি ফুটল। নুহা হাসছে আর আবরার নিজের অজান্তে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, খুব শীঘ্রই তুই তোর এই মিষ্টি হাসি ফিরে পাবি। রাতে নিহান বাড়ি ফিরে নিজের রুমে আসতেই ত্রিধাকে সোফায় পায়ের ওপর পা তুলে বসে ফোনে কারোর সাথে কথা বলছি। নিহানকে দেখে ত্রিধা থেমে গেল। নিহান একবার ত্রিধার দিকে চোখ দিয়ে সোজা ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই ত্রিধা পেছন থেকে বলে উঠল, তুমি আজকে যেই কাজটা করলে সেটার জন্য তোমাকে পস্তাতে হবে নিহান। আমি চাইলে এক্ষুনি তোমার। ত্রিধার কথা শুনে নিহান রক্তচক্ষু নিয়ে ত্রিধার দিকে তাকিয়ে বলে উঠল, আলিশার গায়ে যদি একটা আঁচড় লাগে তাহলে কি হবে তুমি ভাবতেও পারছো না। বলেই নিহান ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। নিহান পানি ছেড়ে দিয়ে কয়েকবার মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকাতেই নিহানের চোখের পানি গড়িয়ে পড়ল। নিহানের চোখগুলো ফুলে লাল হয়ে আছে। ছেলেটার চেহারাটা ফ্যাকাশে হয়ে আছে। নিহান আয়নার দিকে তাকিয়ে 2 হাত মুঠোয় বন্দি করে রাগী ফেস করে দাঁতে দাঁত চেপে বলে উঠল, খুব শীঘ্রই তোমার খেলা শেষ করব আমি ত্রিধা। আর সেই দিন তোমার অবস্থা কি হবে তুমি ভাবতেও পারছো না। নিহানের রাগে শরীর কাঁপছে। নিহান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল ত্রিধা রুমে নেই। নিহান ওর হাতের ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে বেরিয়ে গেল। নুহাকে সর্বক্ষণ চোখে চোখে রাখবি, নুহার যেন কোনো ক্ষতি না হয়। আর যেই কাজটা করার জন্য তোকে নুহাদের বাসায় পাঠালাম সেই কাজটা কি হয়েছে? ফোনের ওপাশ থেকে কেউ উপরোক্ত কথাগুলো বলতে আবরার শান্ত কণ্ঠে জবাব দিল, আমি নুহার রুমে একটা সিক্রেট ক্যামেরা লাগিয়ে দিয়েছি। কিন্তু কিন্তু বলে আবরার থামতেই ওপাশ থেকে কেউ রাগী কণ্ঠে বলে উঠল, আমার অর্ধেক কথা একদম পছন্দ নয় আবরার, সেটা তুইও জানিস। সো কথাটা শেষ কর। আবরার কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, নুহার রুমে ক্যামেরাটা লাগানোর আগে পুরো রুমটা খুঁজে দেখার সময় অন্য একটা ক্যামেরা পায়। মনে হয় এই ক্যামেরাটা অনেকদিন ধরে ওর রুমে লাগানো ছিল। আবরারের কথা শুনে ওপাশের লোকটা চিন্তিত স্বরে বলে উঠল, অন্য একটা ক্যামেরা? নুহার রুমে অন্য ক্যামেরা কী করে আসবে? আর কে লাগাতে পারে? আবরার ভাবলেশহীনভাবে জবাব দিল, কে আর করবে? যে এই সব কিছু সে ছাড়া আর কে আছে? আবরারের কথা শুনে ওপাশ থেকে আর কোনো শব্দ আসলো না। আবরার শব্দ না পেয়ে ফোনটা কেটে দিল। আবরারের মুখেও আজ হাসি নেই। নিজের ভালোবাসার মানুষটা নিখোঁজ থাকলে বোধহয় কোনো মানুষের মুখেই হাসি থাকবে না। আলিশার কথা মনে উঠতে আবরার খাটের ওপর শটান হয়ে শুয়ে পড়তেই ওর চোখের দুপাশ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আলিশার জ্ঞান ফিরতে আলিশা চারদিকে একবার চোখ বুলাতেই দেখল বড় একটা রুমের একপাশে 2 জন মেয়ে গার্ড চেয়ারের সাথে হেলান দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। মুহূর্তে আলিশার সব মনে পড়ে গেল। আলিশা 2 দিন যাবৎ এখানে বন্দি। খাওয়ার সময় খাবার পাচ্ছে, সব পাচ্ছে, কিন্তু এই রুম থেকে বের হওয়ার রাস্তা আলিশার জানা নেই। আলিশা আস্তে করে নেমে পা টিপে টিপে জানালার কাছে গিয়ে উঁকি দিতে বাহিরে অন্ধকার চোখে পড়ল।
এত অন্ধকার দেখে আলিশা ভয়ে জানালাটা শব্দ করে বন্ধ করতেই গার্ড দুটো জেগে গেল। ওরা দুজনেই ধরফরিয়ে উঠে দেখে আলিশা জানালার কাছে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। গার্ডদের মধ্যে একজন উঠে এসে বলতে লাগলো, পালানোর চেষ্টা করলে কি হবে জানো তো? গার্ডের কথা শুনে আলিশা অশ্রুসিক্ত চোখে গার্ডের দিকে তাকিয়ে বলে উঠল, কেন আটকে রেখেছেন আমাকে? আমি কি করেছি? আমাকে প্লিজ ছেড়ে দেন। আমি বাড়ি যাব। আমার বাড়ির সবাই আমার জন্য চিন্তা করছে। আমার ভাইয়া আমাকে পাগলের মতো খুঁজছে। প্লিজ যেতে দেন আমাকে। প্লিজ বলে আলিশা কান্না করে উঠল। আলিশার কান্নার দেখে গার্ড জোরে ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে চুপ, একদম চুপ। টেবিলের ওপর খাবার রাখা আছে, চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ো। রাতের বেলা ডিস্টার্ব করো না তো। বলে মেয়েটা আবার গিয়ে নিজের জায়গায় বসে চোখ বন্ধ করে নিল। আলিশা জানালার পর্দাটা খামচে ধরে বসে পড়ল। হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে কেঁদে উঠল আলিশা। সিনথিয়া বেগম আর ত্রিধা মুখোমুখি দাঁড়িয়ে আছে। সিনথিয়া বেগম রাগী গলায় ত্রিধার দিকে প্রশ্ন ছুড়ে দিল, আমার মেয়ে কোথায় ত্রিধা? তোমার কথা মতো আমি নুহাকে এই বাসা থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছি। নিহান আর নুহার ডিভোর্সের ব্যবস্থা করেছি। যেহেতু নুহা প্রেগনেন্ট সেহেতু ওদের ডিভোর্স হবে না এখন। তোমার সব কথা মেনেছি। আইনের লোক হওয়া সত্ত্বেও আইন ভেঙেছি। তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ আমার মেয়েটাকে ফিরে দাও, প্লিজ। আমার মেয়েটাকে এইভাবে বেঁধে রেখেছো কেন? তুমি তো বলেছিলে ও ভালো আছে, ওর গায়ে কোনো আঁচড় লাগবে না। তাহলে ওর এই অবস্থা কেন? উত্তর দাও ত্রিধা। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। এক থাপ্পড়ে তোমার গালের সব কয়টা দাঁত ফেলে দিব। ভুলে যেও না আমি কে। নিজের মেয়েকে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে পড়ে থাকতে দেখে সিনথিয়া বেগম ত্রিধার দিকে রাগী চাহনি নিক্ষেপ করে উপরোক্ত কথাগুলো বলে উঠল। সিনথিয়া বেগমের কথা শুনে ত্রিধা একটু বাঁকা হেসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, কুল কুল শাশুড়ি আম্মু কুল। এত হাইপার হলে কি চলে বলুন তো? বয়স হয়েছে তো আপনার। কখন বিপি হাই হয়ে কোনো অঘটন ঘটে যায় বলা যায় নাকি? বলেই মোবাইলটা অফ করে সিনথিয়া বেগমের দিকে তাকিয়ে চোখ মারতেই সিনথিয়া বেগমের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে উঠল। সিনথিয়া বেগম রেগে ত্রিধার দিকে আঙ্গুল উঠিয়ে কিছু বলতে যাবে, তার আগে ত্রিধা সিনথিয়া বেগমের হাত মুচড়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, মাই ডিয়ার শাশুড়ি আম্মু, ভুলে যাবেন না আমি কে। আর এই মুহূর্তে আপনার প্রাণের টুকরো একমাত্র মেয়ে আলিশা আমার কাঁচায় বন্দি। আমার একটা মাত্র ইশারা ওকে দুনিয়া থেকে চিরদিনের জন্য উপরে পাঠিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সো আমার সাথে একদম চালাকি করতে আসবেন না। বলেই ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল সিনথিয়া বেগমকে। সিনথিয়া বেগম দাঁতের দাঁত চেপে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে ত্রিধার দিকে। ত্রিধা কয়েক পা এগিয়ে গিয়ে আবার পেছনে ফিরে শান্ত কণ্ঠে বলল, যেই দিন নুহা নামক কালো ছায়া আমাদের জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হবে সেই দিন আপনি আপনার মেয়েকে পেয়ে যাবেন। টেনশন করবেন না, আমার একমাত্র ননদিনীকে মারব না। বলেই হাসতে হাসতে চলে গেল। সিনথিয়া বেগম কাঁদতে কাঁদতে চেয়ারে বসে পড়ল। আড়াল থেকে কেউ একজন সিনথিয়া বেগমের কান্না দেখে বিজয়ের হাসি হাসল। তারা বলে উঠল, সবে তো কান্না শুরু তোমাদের, সামনে আরো কত কান্না বাকি। বলে হাসতে হাসতে ভেতরে চলে গেল। পর্দাটা নড়ে উঠে সিনথিয়া বেগমের চোখ গেল সেদিকে। আড়ালে কেউ একজন দাঁড়িয়ে ছিল, কিন্তু কে ছিল? ত্রিধা তো তখন বাইরে বেরিয়ে গেল। তোদের বিয়ে হয়নি মানে কি? আবরারের প্রশ্নে নিহান হাসল। তারপর শান্ত কণ্ঠে জবাব দিল, রায়মান খান নিহান এতটাও বোকা না। নিহানের কথা শুনে আবরার একটু নড়ে চড়ে বসল। কিছু একটা রহস্যের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আবরার কিছু বলতে যাবে, তার আগেই পাশে থেকে ইমন অধৈর্য কণ্ঠে বলল, তোদের বিয়ে তো নুহা দাঁড়িয়ে থেকে দিল। তাহলে বিয়ে হয়নি কথাটা বললি কেন? নিহান একটা পেপার বের করে ওদের সামনে ধরতেই দেখল এটা একটা দম্পতির দলিল। আবরার কিছু বুঝতে না পেরে প্রশ্নসূচক দৃষ্টিতে নিহানের দিকে তাকাতেই নিহান একটু জোরে নিঃশ্বাস ছাড়ল। তারপর বলতে লাগলো, আমাদের রুমে একটা সিক্রেট ক্যামেরা লাগানো ছিল। সেই দিন রাতে যদি আমি নুহাকে ওইসব কথা না বলতাম তাহলে ত্রিধা নুহার সাথে সাথে আলিশাকে মেরে ফেলতো। আমি হাজার চেষ্টা করে ওদের বাঁচাতে পারতাম না। আমার হাতে কিছু ছিল না। আমি একটা ফাঁদে আটকে পড়েছি। এমন একটা পরিস্থিতি মুহূর্তে তৈরি হলো যে ত্রিধাকে বিয়ে করা ছাড়া আমার হাতে কোনো অপশন ছিল না। আমি যখন জানতে পারলাম নুহা মা আর আমি বাবা হতে চলেছি, তখনই আমার খুশি থেকে ভয় বেশি হচ্ছিল। একদিকে বোন, আরেকদিকে আমার সন্তান, আমার ভালোবাসা, অন্যদিকে আমার কষ্ট করে অর্জন করা নাম খ্যাতি। ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে চাইলে আমার বোন আর আমার নাম
খ্যাতি জনপ্রিয়তা হারাতে হতো, আর বোন নাম খ্যাতি ধরে রাখতে চাইলে ভালোবাসার মানুষটাকে হারাতে হতো। আমি তখন সত্যিই হেল্পলেস হয়ে গিয়েছিলাম। কি করে এই জাল থেকে বের হব খুঁজে পাচ্ছিলাম না। ত্রিধা আমাদের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল আমার মাকে ঠকিয়ে। তাই আমিও সামান্য একটু বুদ্ধি খাটিয়ে রেজিস্ট্রি পেপারের জায়গায় সম্পত্তির দলিলে সিগনেচার করিয়ে নিয়েছি। ত্রিধা আমাকে বিয়ে করার খুশিতে এতই মত্ত ছিল যে ও একবার চোখ বুলেও দেখেনি এটা কিসের পেপার। এতে আমার কাজটা আরো সোজা হয়ে গেছে। আমাদের যেহেতু রেজিস্ট্রি হয়নি, সেহেতু বিয়ে হবে কি করে? আজ থেকে ত্রিধার সমস্ত গুটি চাল দিব আমি। যেই ভালোবাসা লোভে ত্রিধা এইসব করেছে, সেই ভালোবাসা দিয়েই বাজিমাত করব আমি। নিহানের কথাগুলো আবরার আর ইমন খুব মনোযোগ দিয়ে শুনছিল। নিহান থামতেই আবরার কণ্ঠার্জিত কণ্ঠে বলল, আলিশা কেমন আছে নিহান? কোথায় আছে? আবরারের প্রশ্ন শুনে নিহান আর ইমন দুজনে ওর দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। আবরারের চোখে পানি টলমল করছে। নিহান আবরারের কাঁধে হাত রেখে মুখে হাসি রেখা টেনে বলে উঠল, আই হোপ আলিশা ভালো আছে, সুরক্ষিত আছে। ত্রিধা ওর ক্ষতি করার মতো ভুল কাজ করবে না। খুব শীঘ্রই আমি আমার বোনকে খুঁজে বের করব, বলে আবরারকে জড়িয়ে ধরল। নুহা আর ওর মা ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। রাস্তার পাশে আইসক্রিম দেখে নুহা খেতে ইচ্ছে করছে। রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে গলাটাও শুকিয়ে আসছে। নুহা ওর মায়ের দিকে তাকিয়ে একদম শান্ত কণ্ঠে বলল, মামুনি, একটা আইসক্রিম কিনে দাও না। নুহা এমনভাবে বলল যে নুহার মা আশা খানম একটা মিষ্টি হাসি দিয়ে বলল, রোদের মধ্যে তোর আর সামনে যাওয়া লাগবে না। তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি গিয়ে। রাস্তার ধারে যাবি না কিন্তু একদম। নুহাও বাধ্য মেয়ের মতো মাথা নাড়াতে আশা খানম আইসক্রিম কিনতে চলে গেল। মাতৃকালীন সময়ে মেয়েদের আরো বেশি সুন্দর লাগে। কালো জর্জেটের শাড়ির সাথে ম্যাচিং করে কালো ব্লাউজ। নুহার চুলগুলো বেশ লম্বা, হাঁটুর ২-৩ ইঞ্চি ওপর অবধি, আর সিল্ক। চুলগুলো বেনুনি করে সামনে এক সাইডে এনে রেখেছে। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকায় ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে। গরম লাগায় নুহার শাড়ির আঁচলটা কাঁধে উড়িয়ে নিয়ে ফাইল দিয়ে বাতাস করতে লাগলো। নুহার ফোনটা বেজে উঠে নুহা একরাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে বলল, সন্দেশের বাচ্চা, ফোন করার আর টাইম পাস না? আমি রোদের মধ্যে দাঁড়িয়ে ঘেমে একাকার হয়ে যাচ্ছি, কোথায় গাড়ি নিয়ে আসবি তা না করে ফোন দিয়ে জ্বালাচ্ছিস। নুহার কথা শুনে আবরার রাগী গলায় ওপাশ থেকে বলে উঠল, বরফি, তুই একা কেন বেরিয়েছিস এই অবস্থায়? আমাকে একবার কল করতে পারতিস। তুই কোথায় আছিস তাড়াতাড়ি বল, আমি এক্ষুনি আসি। একদম ওই জায়গা থেকে নড়বি না। নুহার ভীষণ খারাপ লাগছে। তাই নুহা বেশি কথা না বলে আবরারকে ঠিকানাটা দিতে আবরার ফোন রেখে দিল। নুহা ওর মায়ের দিকে তাকিয়ে দেখল দোকানে ভিড় থাকায় ওর মা এখনো আইসক্রিম কিনতে পারেনি। আর এদিকে একটা ট্যাক্সিও বা রিক্সা কিছুই পাচ্ছে না। নুহার মুখে বিরক্তির চিহ্ন স্পষ্ট ফুটে উঠেছে। নুহার থেকে একটু দূরে একটা প্রাইভেট কার থামানো। নুহার কেন যেন মনে হচ্ছে প্রাইভেট কারে থাকা ব্যক্তিটার নজর নুহার দিকে। কিন্তু সে ছেলে নাকি মেয়ে দূর থেকে বুঝতে পারছে না ও। নুহার ফুটপাত থেকে রাস্তার ধারে নামলো ট্যাক্সির খোঁজে। কয়েক পা এগুতেই পেছন থেকে থেমে থাকা প্রাইভেট কারটা এসে নুহাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে গেল। নুহা মুখ থুবড়ে রাস্তায় পড়তেই নুহার থেকে খানিকটা দূরে গিয়ে প্রাইভেট কারটা থামতেই ভেতর থেকে জানালা দিয়ে ত্রিধা মুখ বের করে নুহাকে এক নজর থেকে মুচকি হেসে বলে উঠল, দ্য গেম ইন ফিনিশ। সরি, আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। আর ডাক্তারের প্রথম কথাটুকু শুনে আর কিছু বলার আগেই নিহান কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, আর কি ডাক্তার? থেমে গেলেন কেন? প্লিজ বলুন। নুহা নুহা ঠিক আছে তো ডাক্তার? প্লিজ অ্যানসার মি। নিহান এক প্রকার চিৎকার করেই বলল। ডাক্তার নিহানের কাঁধে রেখে শান্ত কণ্ঠে বলে উঠল, উনি আর কখনো মা হতে পারবে না মিস্টার খান। ডাক্তারের কথা শুনে উপস্থিত সবার মাথায় বাজ ভেঙে পড়ল। নিহান কথাটা শুনে কয়েক পা পিছিয়ে গিয়ে পড়ে যেতে নিলে আবরার ধরে ফেলল। নুহার মা কান্নায় ভেঙে পড়ল। নিহান ভাষাহীন হয়ে অশ্রু ভরা চোখে ঘুমন্ত নুহার দিকে তাকিয়ে আছে। মেয়েটা যখন শুনবে ওর বাচ্চাটা আর নেই, তখন ওর অবস্থা কি হবে? একটা মেয়ের মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে, এটা শুনে মেয়েটার অবস্থা কি হবে? ভাবতেই নিহান হাঁটু ভেঙে পড়ল মেঝেতে। আবরারের চোখের কোণেও পানি। নিহান বুঝতে পারছে না এই মুহূর্তে ওর কি করা উচিত। ডাক্তার ওদের পাশ কাটিয়ে চলে গেল। নুহার মা মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছে। নিহান এলোমেলো পায়ে বেরিয়ে গেল হসপিটালের থেকে। আবরার পিছু পিছু যেতে গিয়ে থেমে গেল। এই মুহূর্তে ওকে একটু একা থাকতে দেওয়া উচিত। আবরার নুহার বেডের পাশে বসে নুহার মাথায় হাত রাখতে চোখের থেকে
এক ফোঁটা পানি নুহার হাতে পড়ল। চোখের সামনে অ্যাক্সিডেন্টের দৃশ্য ভেসে উঠতেই নুহা হুট করে চোখ খুলে ফেলল। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথায় জর্জরিত হয়ে আছে। পেটের ভেতরে কেমন যেন ব্যথা জড়িয়ে আছে। নুহা চারিদিকে চোখ বুলাতেই নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করল। নুহাকে নড়তে দেখে আবরার আর আশা খানম দৌড়ে এলো নুহার কাছে। নুহার বাচ্চার কথা মনে উঠতেই নুহা শুকনো ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, মা, আমার সন্তান, ও ঠিক আছে তো? আহ জোরে কথা বলতেই নুহার মাথায় আচমকা ব্যথা করে উঠল। নুহা হাত দিয়ে মাথা চেপে ধরে আছে, ওর চারদিক ঘুরছে। নুহা চোখ মেলে তাকাতে পারছে না। নুহার মা নুহাকে এক হাতে জড়িয়ে ধরে আছে। আবরার শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। নুহা বারবার জিজ্ঞেস করছে ওর বাচ্চার কথা। আবরা নিজেকে শক্ত করে জোর গলায় বলল, আমরা কেউ তোর সন্তানকে বাঁচাতে পারিনি। কথাটা শুনে নুহা বিস্ফোরিত চোখে আবরারের দিকে তাকালো। আবরার কথাটা বলে চোখ নিচে নামিয়ে ফেলল। না, নুহার দিকে তাকানোর শক্তি ওর নেই। নুহা এক দৃষ্টিতে আবরার আর ওর মায়ের দিকে তাকিয়ে আছে। নুহা চিৎকার করতে চেয়েও পারল না। নুহার মা নুহাকে জড়িয়ে ধরতে নুহা শান্ত হয়ে গেল। নুহাকে নিচুপ দেখে নুহার মা ডাকতেই লাগলো, নুহা সেন্সলেস হয়ে গেছে। আবরার ডাক্তারকে গিয়ে ডেকে আনতে ডাক্তার নুহাকে চেক আপ করে বলল, এত বড় একটা শক উনি নিতে পারেননি, তাই জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাছাড়া ওনার শরীরটাও ভীষণ দুর্বল। আবরার নুহার মাকে শান্ত করে নুহার কাছে রেখে বেরিয়ে গেল। মাই ডিয়ার শাশুড়ি আম্মু, এখন নুহার প্রেগনেন্ট নয়। আই হোপ এখন ওদের ডিভোর্স করাতে আপনার কোনো সমস্যা হবে না। নুহা প্রেগনেন্ট নয় কথাটা শুনতেই সিনথিয়া বেগম বড় বড় চোখ করে ত্রিধার দিকে তাকাতেই ত্রিধা বাঁকা হাসল। সিনথিয়া বেগম জোর গলায় জিজ্ঞেস করে উঠল, নুহা প্রেগনেন্ট নয় মানে কি? নুহার প্রেগনেন্সির রিপোর্ট আমার কাছে আছে। তাহলে তুমি কি করে এই কথাটা বললে ত্রিধা? সিনথিয়া বেগমের কথা শুনে ত্রিধা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সেটা না হয় আপনি আপনার ছেলের কাছ থেকে জেনে নেবেন। আমার ওই সব থার্ড ক্লাস মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। বলেই সিনথিয়া বেগমের রুমের থেকে বেরিয়ে গেল। সিনথিয়া বেগমের বুকটা কেঁপে উঠল অজানা ভয়ে। মুহূর্তে নানা রকম চিন্তা মাথায় আসতে লাগলো। সিনথিয়া বেগম দ্রুত গতিতে ছেলের রুমের দিকে পা বাড়ালো। নিহান রুমের দরজা আটকে বসে পাগলের মতো কাঁদছে। যাদের বাঁচানোর জন্য এই সব করলো আজ তাকেই হারাতে হতো। নিহানের বারবার মনে হচ্ছে নুহা এই শখটা মেনে নিবে কি করে। সিনথিয়া বেগম দরজার বাইরে থেকে ডাকতেই নিহান দরজাটা খুলেই সিনথিয়া বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে ঝাপটে ধরে মেয়েদের মতো করে কান্না করতে করতে বলতে লাগলো, মা, আমি আমার সন্তানকে বাঁচাতে পারিনি, কেড়ে নিয়েছে, ওপরওয়ালার মুখ ঘুরিয়ে নিয়েছে মা। শুধু আমার সন্তান না, আমাকে সারা জীবনের জন্য বাবা ডাক থেকে বঞ্চিত করে দিয়েছে। একটা মেয়ের মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি এত কিছু করেও আমার সন্তানকে ধরে রাখতে পারিনি। কি করে এই মুখ নিয়ে গিয়ে দাঁড়াবো নুহার সামনে? কোন ভাষায় আমি সান্ত্বনা দিব ওকে? নিহানের কথাগুলো শুনে সিনথিয়া বেগম অনুভূতি শূন্য হয়ে গেল। উনার মুখ থেকে শব্দ বের হচ্ছে না। নিহান ফুঁপিয়ে কাঁদছে। সিনথিয়া বেগমের মস্তিষ্ক মুহূর্তে নাড়া দিয়ে উঠল। এই জঘন্য কাজটা কে করেছে? আজ ছেলেকে সান্ত্বনা দেওয়ার ভাষা উনার জানা নেই। একদিনের বেশি হয়ে গেছে নুহা হসপিটালে আছে। এই একদিনে নুহার একবার জ্ঞান ফিরছিল। যখন সব সত্যি বলে দেওয়া হয়েছিল তখনই ঠিক 5 মিনিটের মাথায় আবার জ্ঞান হারায় নুহা। নুহা অবস্থার একটুও উন্নতি হয়নি এই কয়দিনে। নিহান অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছে নুহার কথা ভেবে। ঘড়ির কাঁটা 3টা বেজে 15 মিনিট। নুহার বেডের পাশে চেয়ারে বসে নুহার চেপে ধরে বেডে মাথা রেখে শুয়ে আছে নিহান। ওর চোখে ঘুম নেই। নিহানের চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে নুহার হাতে। নিহান নুহার হাতে ঠোঁট ছুঁয়ে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও। আমি পারিনি আমাদের সন্তানকে রক্ষা করতে। ওপরওয়ালা হয়তো কোনো ভালো বুঝেই আমাদের কেড়ে নিয়েছে আমাদের সন্তানকে। আমি জানি তুমি জেগে আমাকে দেখলেই রিয়েক্ট করবে। কিন্তু আজকে আর আমার পিছুটান নেই। সব সত্যি বলে দিব তোমাকে, সবটা। তুমি প্লিজ সুস্থ হয়ে ওঠো। নিহান বিড়বিড় করে বলে উঠল কথাগুলো। নিহান নিঃশব্দে চোখের পানি ফেলছিল। তখনই ওর কানে বিড়বিড় শব্দ ভেসে আসতে লাগলো। নিহান কান পেতে বোঝার চেষ্টা করলো নুহা ঠিক কী বলছে। নিহান কান পেতে দিতেই ওর কানে ভেসে আসলো, মা, আমার সন্তান পৃথিবীর আলো দেখতে পেল না কেন? ফিরিয়ে দাও আমার সন্তানকে। ও যে আমার বেঁচে থাকার শেষ সম্বল ছিল। ওকে কেড়ে নিও না প্লিজ। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। নুহা বিড়বিড় করে কথাগুলো বলে ঘুমের মধ্যেই ফুঁপিয়ে কাঁদতে লাগলো। নিহানের বুকের ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে। নিস্তব্ধ রাতে নুহার ফুঁপানোর শব্দ ইটের তৈরি দেওয়াল গিয়ে বিঁধছে।
নিহান ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। কতটা আঘাত পেলে একজন মানুষ ঘুমের ঘোরে কান্না করতে পারে নিহানের জানা নেই। কিছুক্ষণের মধ্যেই নুহা আবারও ঘুমে তলিয়ে গেল। ওকে সান্ত্বনা করার জন্য ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। নিহানের দম বন্ধ হয়ে আসছে। না, নুহার এই কষ্ট মেনে নেওয়া সম্ভব না। পারবে না নিহান মেনে নিতে। কি করে স্বাভাবিক করবে নুহাকে? নিহানের চোখ ঝাপসা হয়ে আসছে। নিহান বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে যাচ্ছে, তাও যেন চোখের পানি বাদ মানছে না। হঠাৎ করেই নিহানের ফোন বেজে উঠতে নিহান তাড়াতাড়ি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আবরার বলল, নুহার অ্যাক্সিডেন্টটা ইচ্ছাকৃতভাবে করানো হয়েছে নিহান। আমি তোকে একটা ভিডিও পাঠাচ্ছি, তুই দেখে সবটা বুঝে যাবি। নিহান আর কিছু বলার আগে আবরার ফোনটা কেটে দিল। কয়েক সেকেন্ডের মাথায় নিহানের ফোনে একটা ভিডিও আসতেই নিহান তাড়াতাড়ি ভিডিওটা ওপেন করলো। মনোযোগ দিয়ে কয়েক সেকেন্ডের ভিডিওটা দেখল নিহান। বারবার জুম করে ভিডিওটা দেখে নিহানের চোখ জোড়া লাল বর্ণ ধারণ করলো। নিহানের শরীর বিদ্যুৎ গতিতে কেঁপে উঠছে। ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে একটা থেমে থাকা কার ইচ্ছাকৃতভাবে নুহাকে ধাক্কা দিয়ে চলে গেল। আর কারটা কার সেটা নিহান খুব ভালো করে জানে। নিহান ফোনটাকে শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত কড়মড় করতে করতে বলে উঠল, তুই এতদিন নিহানের অসহায় রূপটা দেখেছিস, এইবার দেখবি নিহান ঠিক কতটা ভয়ঙ্কর। তোকে আমি কতটা ভয়ঙ্কর মৃত্যু দিব তুই ভাবতেও পারিস না। দ্বিধা, প্লিজ আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। আমি আর কোনোদিন মা হতে চাই না, কিন্তু আমার সন্তানকে ফিরিয়ে দাও প্লিজ নিহান। নুহা ঘুম থেকে জেগেই নিহানকে দেখে চিৎকার করে কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলল। নিহান নুহাকে কিছুতেই সান্ত্বনা করতে পারছে না। নুহা বারবার চিৎকার করে কাঁদতে উপরোক্ত কথাগুলো বলছিল। নিহান নুহাকে শান্ত করার জন্য নুহার গাল চেপে ধরে জোরে চেঁচিয়ে বলতে লাগলো, নেই আমাদের সন্তান, ও চলে গেছে আমাদের ছেড়ে। শুনেছ তুমি, ও আকাশের তারা হয়ে গেছে, আমার ফুল ফুটে ওঠার আগে ঝরে পড়ে গেছে। বাস্তবতা কঠিন নুহা, কেন মানতে পারছো না আমাদের সন্তান নেই? বলে নুহাকে শক্ত করে বুকে চেপে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো নুহান। নুহা শান্ত হয়ে নিহানের বুকে লেগে আছে। মেয়েটার চোখ দুটো স্থির, মোটা মোটা জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে। চোখের পাতাগুলো পানিতে ভিজে একাকার। নাকের মাথা টকটকে লাল হয়ে আছে। চোখ দুটো ফুলে লাল হয়ে টইটুম্বুর হয়ে আছে। মুখটা শুকিয়ে আছে। না, প্রাণবন্ত মেয়েটাকে কেউ এই অবস্থায় সহ্য করতে পারবে না। নিহানের কথাগুলো শুনে নুহা শান্ত হয়ে গেল অদ্ভুতভাবে। আবরার এসে নিহানের কাঁধে হাত রাখতেই নিহান অসহায় দৃষ্টি আবরারের দিকে তাকিয়ে নুহার দিকে ইশারা করলো। হঠাৎ করে নিহানের সেই দিনের বলা কথাগুলো নুহার মনে উঠতেই নুহা এক ঝটকায় নিহানের থেকে দূরে গিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো নিহানের দিকে। নিহান অবাক চাহনি দিতেই নুহা গড় গড় করে বলতে লাগলো, তুমি কেন এসেছো? ও বুঝেছি, সরি, তোমাদের জীবন থেকে কালো ছায়া দূর হয়ে গেছে নাকি সেটা দেখতে এসেছো? তাহলে কান খুলে শুনে রাখো মিস্টার রায়মান খান নিহান, তোমার জীবন থেকে সরে গেছে তোমার পথের কাঁটা। খুশি তো এইবার? হ্যাঁ, তোমার তো মহা খুশি হওয়ার কথা। আমার সন্তানকে তো তুমি পৃথিবীর আলো দেখতে চাওনি। আজ দেখো তোমার সেই আশা পূরণ হয়েছে। দেখে নিন আমার সন্তান এই পৃথিবীর আলো। শুনেছ, এইবার বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। তোমাকে দেখতে আমার ঘৃণা হচ্ছে, যাও আমার চোখের সামনে থেকে যাও প্লিজ। তোমাকে সহ্য করতে পারছি না আমি। বলেই নুহা হাতের স্যালাইনটা টেনে খুলে ফেললো। সাথে সাথে রক্ত বেরুতে লাগলো। নুহা পাগলের মতো করতে লাগলো। আবরার নুহাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। নিহান মাথা নিচু করে বসে আসে। সত্যি আজ নুহার দিকে তাকানোর মুখ নেই ওর। কি বলবে ও? আবরার নুহাকে শান্ত করতে না পেরে জোরে থাপ্পড় মেরে বসলো নুহার গালে। তারপর নুহার দুই বাহু চেপে ধরে বলতে লাগলো, পাগল হয়ে গেছিস তুই? যে ছেলেটা তোর ভালোর জন্য নিজের জীবন, নিজের ক্যারিয়ার সব বিসর্জন দিল, তাকে তুই এইসব বলছিস? শুধুমাত্র নিহানের মুখের কথায় বিশ্বাস করে এইসব বলছিস? একবারও কি ভেবে দেখেছিস যেই ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে সে হঠাৎ করে কেন বদলে গেল? একবারও ভেবে দেখছিলি যেই পরিবারের মানুষগুলো তোকে মেয়ের মতো ভালোবাসতো সেই পরিবারের মানুষগুলো কেন বদলে গেল? না, ভেবে দেখিসনি। তাহলে কিসের ভিত্তিতে তুই এইসব কথা বলছিস? অ্যানসার মি। আবরারের কথা শুনে নুহা ছলো ছলো চোখে আবরারের দিকে শীতল চাহনি নিক্ষেপ করলো। নিহান এখনো মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আবরার খানিক থেমে একটা বড় করে নিঃশ্বাস ছাড়লো। একটা চেয়ার টেনে নুহার সামনে বসে বলতে শুরু করলো, নিহানের গানের জগতে এত নাম ডাকের পেছনে ত্রিধার হাত রয়েছে। ত্রিধা আমাদের ব্যাচের, সেটা
তোর অজানা নয়। সেই কলেজ লাইফ থেকে তিধা নিহানকে পছন্দ করত, কিন্তু নিহানের কাছে কোনোদিন প্রকাশ করেনি। তাই নিহান এই ব্যাপারে কিছুই জানত না। নিহানের গানের ক্যারিয়ার শুরু হলো, সেক্ষেত্রে তিধা বিভিন্নভাবে নিহানকে সাহায্য করেছে। নিহানের গানের গলা মারাত্মক, তাই রাতারাতি ওর গান সবার মন কেড়ে নিল। এভাবে পেরিয়ে যায় সময়। নিহানের সাথে তোর যখন বিয়ে হলো, তিধা তখন বিদেশে ছিল। আর ১ বছর পর এসে যখন শোনে তোদের বিয়ে হয়ে গেছে, তখনই ওর আসল চেহারাটা বেরিয়ে আসে। ৭ দিন আগে আলিশাকে তিধা কিডন্যাপ করে। কথাটা শুনতেই নুহা অবাক চোখে আবরারের দিকে তাকিয়ে বলল, কিন্তু মা তো বলেছিল আলিশা ওর মামার বাড়ি আছে। আবরার একটু দম নিয়ে বলে উঠল, তিধা আলিশাকে কিডন্যাপ করে টর্চার করছে। কথাটা বলতে আবরারের দম বন্ধ হয়ে আসছিল। তাও নিজেকে সামলে বলতে লাগলো, আলিশা কোথায় আছে, কেমন আছে, আমরা কেউ কিছু জানি না। অনেকভাবে খোঁজার চেষ্টা করেছি, পুলিশের সাহায্য নিয়েছিলাম। সেই নিউজটা তিধা জানতে পেরে আলিশাকে টর্চার করেছে। এরপর থেকে আর কারো সাহায্য নেওয়ার চেষ্টা করিনি। নিহানদের সমস্ত সম্পত্তি তিধা হাতিয়ে নিয়েছিল। তোদের প্রত্যেকের রুমে সিক্রেট ক্যামেরা লাগানো ছিল। তোদের সব গতিবিধির ওপর তিধার নজর ছিল। নিহানকে হুমকি দেওয়া হয়েছিল, যদি তোকে ডিভোর্স না দেয় তাহলে তোকে আর তোর বাবা মাকে সববার ক্ষতি করবে ও। নিহানের হাতে কিছু ছিল না, বিশ্বাস কর। নিহান নিরুপায় ছিল। তিধার সেক্রেটারিকে নিহান আটকে রেখেছিল, কিন্তু সেটাও তিধা জেনে যায়। নিহান যা যা স্টেপ নিত তিধা সবটা আগে থেকে জেনে যেত, যার কারণে নিহান একবারও সফল হয়নি কোনো কাজে। বাধ্য হয়ে তিধার কথা মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না ওর। কাকিমা ও নিরুপায় নিজের মেয়েকে বাঁচানোর জন্য তিধার সব কথা মুখ বুজে মেনে নিয়েছে। তোর সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছে। একবার ভাব, কাকিমার জায়গায় যদি তোর মা থাকতো তাহলে নিশ্চয়ই একই কাজ করতো। নিহানের বাড়ি থাকলে তোর ক্ষতি হয়ে যেত ভেবেই নিহান তোকে দূরে পাঠিয়ে দিয়েছে। কিন্তু শেষ রক্ষা হলো কি করে? স্মৃতির সাথে ওর প্রান্তনের ঘনিষ্ঠ ভিডিওগুলো স্মৃতির প্রান্তন তিধার হাতে তুলে দিয়েছিল। তিধা নিহানকে সেইগুলো দিয়েও ব্ল্যাকমেইল করেছে। এখন তুই বল, নিহান কাকে বাঁচাবে, তোকে, আলিশাকে নাকি স্মৃতিকে? আবরারের কথা শুনে নুহা স্তব্ধ হয়ে বসে আছে। ওর চোখ থেকেই পানি গড়িয়ে পড়ছে। আবরার একটু থেমে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে কিছু বলতে যাবে, তার আগেই নুহা বলে উঠল, নিহান, তুমি একটা জিনিস ভুলে গেছো। নিহান এতক্ষণ পর মাথা তুলে তাকালো নুহার দিকে। নুহা নিহানের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি আলিশাকে খুঁজে বের করার উপায় পেয়ে গেছি। আবরার জোরেই বলে উঠল, কি করে, তাড়াতাড়ি বল। নুহা একটু আস্তে তার দিকে একবার চোখ বুলাতে দরজার দিকে নজর দিয়ে একটু জোরে বলল, আলিশার হাতে একটা ঘড়ি আছে। নিহান আলিশার ঘড়িতে ওর নিরাপত্তার কথা ভেবে একটা হিডেন স্পাই ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। নিহান হয়তো এত কিছুর মধ্যে ভুলে গেছে। নুহার কথা শুনতেই নিহান বড় বড় চোখ করে নুহার দিকে তাকালো। নিহান কিছু বলতে যাবে, তার আগেই নুহা নিহানকে থামিয়ে দিয়ে পুনরায় বলে উঠল, আমরা তো সেটা দিয়ে ওর লোকেশন ট্রাই করতে পারি। আবরার নুহার কথা শুনে জোরে বলে উঠল, ড্যাম ইট, এই কথাটা তো তুই আমাকে আগে বলবি তো। নিহান বোবা চাহনি নিক্ষেপ করে আছে, কারণ এই রকম কোনো ঘড়ি কখনো আলিশাকে ও দেয়নি। তাহলে নুহা কেন মিথ্যা বলল? তুমি মা হতে পারবে নুহা, কিন্তু তুমি সেটা কোনোদিনও জানাবে না। বলে আড়ালে হেসে উঠল কেউ একজন। হাসতে হাসতে ব্যক্তিটি আবারও বলে উঠল, খান বাড়িতে অন্ধকার নেমে আসবে। সিনথিয়া বেগমের সারা জীবনের অহংকার আমি ধুলোয় মিশিয়ে দেব। খুব শীঘ্রই সন্ধ্যা নামতে আলিশা বিছানা থেকে নেমে পড়ল। দরজাটা বাহির থেকে আটকানো থাকে সব সময়। আলেশা রুমের ঘড়িটার দিকে তাকিয়ে দেখল সবে মাত্র সন্ধ্যা ৬টা বেজে ৪৫ মিনিট। এখনও গার্ডরা আসতে অনেক দেরি। নিশ্চয় সন্ধ্যায় নাস্তা দিতে কেউ একজন আসবে। আলিশার মাথায় হুট করে একটা বুদ্ধি আসলো। এখন ৭টা বাজা অবধি অপেক্ষা করতে হবে। আলিশা ততক্ষণে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। আজ ওকে লাস্ট একটা রিস্ক নিতেই হবে, এতে যা হওয়ার হবে। এত দিকে ভাবলে সারা জীবন ওকে এই বন্দিদশায় পচে মরতে হবে। আলিশা দরজার আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, আর তখনই ওর নজর টেবিলের ওপর থাকা ওর ঘড়িটার দিকে যায়। আলিশা ঘড়িটা তুলে নিতেই
ওর চোখ থেকে পানি পড়তে লাগলো। ঘড়িটা যে নুহা দিয়েছিল, নুহার দেওয়া প্রথম উপহার ছিল এটা। আলিশা ঘড়িটা হাতে পরে নিয়ে মনে মনে ভাবল, ভাইয়া, বৌমনি, স্মৃতি আপু, মা, আবরার, তোমরা সবাই কেমন আছো? খুব জানতে ইচ্ছে করছে আমার। আবরার, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। আলিশা কাঁদতে কাঁদতে বসে পড়ল। হঠাৎ করেই ওর কানের দরজা খোলার শব্দ ভেসে আসতেই আলিশা লাফিয়ে দাঁড়িয়ে পড়ে নিশ্চুপ হয়ে গেল। দরজা খুলে কেউ একজন ভেতরে আসতে আলিশা তাকে আঘাত করতে গিয়েও থেমে গেল। এটা যে ওর পরিচিত মুখ। আলিশা কাঁপা কণ্ঠে বলে উঠল, আবরার। আলিশার কণ্ঠস্বর পেতে আবরারের হার্টবিট থেমে গেল। কতদিন পর নিজের প্রিয় মানুষটার গলা শুনল ও। আবরার পেছনে ফিরে আলিশার কান্নামাখা শুকনো মুখটা দেখতেই ওর চোখে পানি টলমল করে উঠল। আবরারকে দেখে আলিশা কোনো কথা না বলে ঝাপটে শক্ত করে জড়িয়ে ধরল। আবরারও ও আলিশাকে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরল। আলিশা ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আমি মায়ের কাছে যাব আবরার। প্লিজ আমাকে নিয়ে চলো এখান থেকে। আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। আলিশা এক নাগাড়ে কথাগুলো বলে উঠল। আবরার আলিশার দুই গালে আলতো করে হাত রেখে শান্ত কণ্ঠে বলে উঠল, নিয়ে যাব। তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্যই আমি এসেছি। আমরা এখান থেকে চলে যাব। তুমি ভয় পেও না প্লিজ, বলে আবারও জড়িয়ে ধরল আলিশাকে। আলিশা কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলছে। আলিশা, বোন আমার, তুই ঠিক আছিস? নিহানের গলা পেয়ে আলিশা দরজার দিকে তাকাতেই দেখল নিহান দাঁড়িয়ে আছে। আলিশা নিহানকে দেখেই ভাইয়া বলে গিয়ে নিহানকে জড়িয়ে ধরল। নিহান বোনের কপালে চুমু দিয়ে ঝাপটে ধরল। আলিশাকে নিহান নিজের চাইতেও বেশি ভালোবাসে। তুই ঠিক আছিস? তোর কোথায় আঘাত করেছে ওরা? বল আমাকে। ওদের এক একটাকে আমি নিজের হাতে খুন করব। নিহানের কথা শুনে আলিশা হেঁচকি তুলতে তুলতে বলল, ভাইয়া, আমি এখানে আর থাকবো না। আমাকে প্লিজ মায়ের কাছে নিয়ে যাও। আমি বাসায় যাব। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। নিহান আর আবরার মিলে আলিশাকে শান্ত করে রওনা দিল। সারা রাস্তা আলিশা আবরারের বুকে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে গেছে। তোমার গেম ওভার ত্রিধা। এক্ষুনি মন চাচ্ছে তোমাকে গলা টিপে মেরে ফেলি। এত কষ্ট করে, এত খেটে আমি এই তো প্ল্যান করে এত কিছু করলাম, আর তোমার একটা ভুলে আমার সব কিছু নষ্ট হয়ে গেল। সামনে থাকা ব্যক্তিটির রাগ দেখে ত্রিধা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। উপরোক্ত কথাগুলো শুনে ত্রিধা বিরক্তি নিয়ে বলে উঠল, শোনো, আমি নিহানকে পাওয়ার জন্য এসব কিছু করেছি। আলিশাকে কিডন্যাপ করে টর্চার তুমি করেছিলে। ওদের সম্পত্তিও তুমি নিয়েছিলে আমার নাম ব্যবহার করে। আমাকে দোষী করছো সবার কাছে। শুধুমাত্র নিহানকে ভালোবাসি বলে কিছু বলিনি। এখন তুমি বেশি বাড়াবাড়ি করলে আমি সবার কাছে সবটা বলে দিব। ভুলে যেও না, আমার কাছে সমস্ত প্রুফ আছে। আমি কি করতে পারি তোমার ধারণার বাইরে। ইউ নো হু আই অ্যাম। বলেই বেরিয়ে গেল ত্রিধা। ত্রিধা বেরিয়ে যেতে মেয়েটার রাগে হাতে থাকা মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল। রাগে ফোঁসফাঁস করছে মেয়েটা। আজকেই হবে তোমাদের সবার জীবনের শেষ রাত, বলেই হাহা করে হেসে উঠল মেয়েটি। নুহা বেডে পা ঝুলিয়ে বসে আছে, আর নুহার মা নুহার সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। আজ নুহা হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। মেয়েটার মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। সন্তানের থেকে মা ডাক শোনার থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়ে গেল মেয়েটা। নুহার ভেতরটা ভেঙে চুরে গেছে, কিন্তু ওপরটা সুন্দর। হাজার কষ্ট লুকিয়ে রেখে হাসি মুখে চলার অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মায় মেয়েরা। বুকে পাহাড় সমান কষ্ট নিয়ে নুহাও আজ হাসি মুখে আছে। কি হতো যদি সবটা সুন্দর হতো? নুহা বসে বসে এইসবই ভাবছিল। হঠাৎ করে দরজার দিকে চোখ যেতে নুহার মুখে হাসি ফুটল। আলিশা দৌড়ে এসে নুহাকে জড়িয়ে ধরে কান্না করে উঠল। নুহা কাঁদছে না, বরং ওর মুখে হাসি। নুহার মুখে হাসি দেখে নিহান ঠিকই বুঝতে পারছে ওর কষ্টের গভীরতা বিশাল। বৌমুনি, আজ শুধু তোমার জন্য আমি সবটা ফিরে পেয়েছি। আমি সবটা পেয়ে গেছি আর তুমি সবটা হারিয়ে ফেলেছো। আলিশার কথা শুনে নুহা একটু হেসে বলল, সব পাওয়াতে সুখ থাকে না, সব কিছু পেতে নেই। সব পেয়ে গেলে না পাওয়ার সুখ অনুভব করতে পারতাম, না পাওয়ার বিষাদ থেকে দূরে সরে যেতাম। নুহার শক্ত কথা শুনে নিহান এক দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে। নিহানের কেন যেন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে।
নুহা আর আলিশা নিজেদের মতো করে কথা বলছে। হঠাৎ করেই রুমের ভেতর স্মৃতি ঢুকলো। স্মৃতিকে দেখে নুহা চওড়া করে হাসলো। স্মৃতি অশ্রুসিক্ত চোখে নুহার কাছে এসে বলে উঠল, কি করে পারিস সবটা মেনে নিতে? আমার মা, আমার ভাই তোর সাথে এত বড় অন্যায় করলো, আর তুই নিমিষেই সব ভুলে ওদের আগলে নিলি। স্মৃতির কথা শুনে নুহা শব্দ করে হাসলো। নুহার হাসির মাঝে রহস্যের ঘ্রাণ পাচ্ছে স্মৃতি। এই হাসির মানে অন্য কিছু। নুহা হেসে স্মৃতির দিকে চোখ তুলে তাকিয়ে বলে উঠল, আপনারা যখন পেছন থেকে ছুরি মারে, তখন পরিস্থিতির শিকার হওয়ার ব্যক্তিদের দোষ দিয়ে কী লাভ? এই যে যেমন ধরো, তোমার এই সুন্দর মুখের পেছনে লুকিয়ে থাকতে পারে একটা বিশ্রী চেহারা, তাই না? নুহার কথা শুনে উপস্থিত সবাই নুহার দিকে অবাক চোখে তাকালো। নুহা সবার বিস্ময় ভরা চাহনি উপেক্ষা করে বলল, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, ভয় পাওয়ার কারণ নেই। নুহার কথা শুনে স্মৃতির দম আটকে যাচ্ছিল। এতক্ষণে স্মৃতি হাঁপ ছেড়ে বাঁচল। নুহা আজ নিহানদের বাড়ি যাবে। সব খেলা আজ শেষ করতে হবে। ত্রিধার অধ্যায় এখানে ক্লোজ করতে হবে। নুহার কেন যেন মনে হচ্ছে অন্য কোনো ঝড় আসতে চলেছে। সেই ঝড়ের নাম কি? এই ঝড়ে কাকে কেড়ে নিবে নুহার জীবন থেকে? স্মৃতি রুমে থেকে বেরিয়ে এসে রহস্যময় একটা হাসি দিয়ে বলে উঠল, নিজেকে অনেক চালাক ভাবো, তাই না নুহা? কিন্তু তুমি তো জানো না আজ তোমার জীবনে কত বড় ঝড় আসতে চলেছে। পরপর দুইটা থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে রাগান্বিত চোখ তাকিয়ে আছে ত্রিধা। নিহান ত্রিধাকে আরেকটা থাপ্পড় দিতে যাবে, তখনই নুহা নিহানের হাত ধরে ফেলল। ত্রিধার রাগে ফোঁস-ফোঁস করছে। একটা ভাঙা বিল্ডিং পরিত্যক্ত রুমে ত্রিধাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ত্রিধার সামনে দাঁড়িয়ে আছে চারজন ব্যক্তি, নিহান, নুহা, আবরার, আলিশা। আলিশা একটু ভীতু টাইপের, তাই আলিশা আবরারের হাত ধরে আবরারের সাথে লেগে দাঁড়িয়ে আছে। নিহান নুহার দিকে রাগী চোখে তাকাতেই নুহা বলল, আমি জানি ত্রিধা, এই সব কিছুর পেছনে তুমি একা না, তোমার সাথে অন্য কেউ আছে। তার নামটা বলো। নুহার কথা শুনে উপস্থিত সবাই নুহার দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিহানের রাগে শরীর জ্বলে যাচ্ছে। ওর মন চাচ্ছে এক্ষুনি ত্রিধাকে মেরে ফেলতে। নুহার কথা শুনে ত্রিধা রাগী গলায় বলে উঠল, নুহা, তুমি কত বড় ভুল করেছ তুমি নিজেও জানো না। আমি জানি আমার নিহানকে পাওয়া হবে না, তাই এখন আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। তোমরা তো আমাকে মেরে ফেললেও আমি কোনোদিন সত্যিটা বলবো না। শুধু একটা কথা শুনে রাখো, তোমাদের জীবনে খুব বড় ঝড় আসতে চলেছে, আর সেই ঝড়ে তোমাদের সবাইকে বিচ্ছিন্ন করে দিবে। বলেই ত্রিধা পাগলের মতো হেসে উঠল। নিহান রাগে ত্রিধার গালে চেপে ধরে বলে উঠল, তুই আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছিস। তুই আমাকে সারা জীবনের জন্য বাবার ডাক শোনা থেকে বঞ্চিত করেছিস। তোকে আমি। বলেই ত্রিধার গলা চেপে ধরল নিহান। ত্রিধা একবারও ছাড়ানোর চেষ্টা করছে না, শুধু ছলো-ছলো চোখে নিহানের দিকে তাকিয়ে কাশতে লাগলো। আবরার নিহানকে টেনে ছাড়িয়ে নিল। নুহার কেন যেন মনে হচ্ছে ত্রিধা শুধুমাত্র গুটি, কিন্তু চাল অন্য কেউ দিচ্ছে। কিন্তু কে? ত্রিধা কাশতে কাশতে হঠাৎ করে হাউমাউ করে কেঁদে ফেলল। ত্রিধার কান্না নুহা সহ বাকিরা অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। ত্রিধা কাঁদতে কাঁদতে বলে উঠল, আমার কি দোষ ছিল নিহান? আমি তো শুধু তোমাকে ভালোবাসি। কি হতো একবার আমাকে ভালোবাসলে? আমার কি নেই নিহান? টাকা, বাড়ি, গাড়ি, রূপ, সৌন্দর্য কি নেই বলো? তাও কেন ভালোবাসলে না আমাকে? কেন বলো? নিহান রেগে ত্রিধার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, তোর মতো নিকৃষ্ট একটা মেয়েকে কারোর পক্ষে ভালোবাসা সম্ভব না। একটা বাচ্চা পৃথিবীর আলো দেখার আগে তুই ওকে কেড়ে নিয়েছিস। কতটা জঘন্য কাজ করেছিস তুই একবারও ভেবেছিস? নিহানের কথা শুনে ত্রিধা অসহায় কণ্ঠে বলে উঠল, বিশ্বাস করো নিহান, আমি এই সব কিছু করিনি। আমি তো শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য চুপ করেছিলাম। এই সব কিছুর পেছনে রয়েছে আর বলতে পারল না। ঝড়ের গতিতে একটা বুলেট এসে ত্রিধার কপালে লাগতেই ত্রিধা মুখ থুবড়ে নিচে পড়ল। চোখের পলকে হুট করে কি ঘটে গেল উপস্থিতি একজনও বুঝতে পারল না। আলিশা রক্ত দেখে জোরে চিৎকার করে আবরারের বুকে মুখ লুকালো। নুহা ভয় পেয়ে নিহানের হাত চেপে ধরল। নিহান আর আবরার দুজনে স্তব্ধ হয়ে ত্রিধার রক্তাক্ত চেহারার দিকে তাকিয়ে রইল। আবরারের টনক নড়তেই আবরার আলিশাকে ছাড়িয়ে বাহিরে ছুটে গেল। নিহান আর নুহা দুজনে হাঁটু ভেঙে বসে ত্রিধার মাথাটা কোলে তুলে নিল। নিহান ত্রিধার পালস চেক করে ভয়ার্ত চোখে নুহার দিকে তাকাতেই নুহা ফুঁপিয়ে কেঁদে উঠল। নিহান এক হাতে নুহার মাথাটা বুকে জড়িয়ে নিয়ে ছলো-ছলো চোখে ত্রিধার লাশের দিকে তাকিয়ে রইল। ওর মাথা কিছুতেই কাজ করছে না। নুহা কিছু বলতে যাবে, আর আবরার ভেতরে ঢুকে দৌড়ে ত্রিধার সামনে এসে বসে নিহানের দিকে তাকাতেই নিহান মাথা নাড়াতে আবরার বলে উঠল, আমরা এখানে আছি, আমরা চারজন ছাড়া কেউ জানে না। তাহলে এই কাজটা কে করলো?
ত্রিধা কোন সত্যি বলতে যাচ্ছিল যার কারণে ওকে এভাবে মরতে হলো? ওরা চারজনেই বাকরুদ্ধ হয়ে বসে রইল। কারোর মাথা কাজ করছে না। হঠাৎ কি হয়ে গেল? আলিশা সকালে ঘটনাটার পর দুর্বল হয়ে পড়েছে। তাই আবরার আলিশাকে নিয়ে লং ড্রাইভে বের হয়েছে। আবরার নিজেও এই ঘটনাটা নিয়ে বড্ড ভয়ে আছে। কিন্তু আলিশাকে স্বাভাবিক করার জন্য আবরার আলিশাকে নিয়ে বের হয়েছে। চারিদিকে ঘন অন্ধকার। সিনথিয়া বেগম নিজের কাজে বাড়ির বাইরে গিয়েছে। বাড়িতে শুধু নুহা, নিহান আর স্মৃতি। নুহা সকাল থেকে নিস্তব্ধ হয়ে বসে আছে, একটা কথাও বলছে না। নিহান সোফায় বসে ল্যাপটপ ঘাঁটছে। অনেক রহস্য উদ্ধার করা বাকি। নুহার নীরবতা ভেঙে বলে উঠল, ত্রিধা তো তোমাকে ভালোবাসতো নিহান। ওর পরিণতি এতটা বাজে না হলেও পারত। আমি ওর মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছি না নিহান। চোখ বুজতেই ওর অসহায় কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছি। আমার কি মনে হচ্ছে জানো? সব রহস্য কুয়াশায় ঘেরা আধারে ঢেকে আছে। এই রহস্যের খোঁজ আমরা কি করে করব? আমার সবকিছু বিষাক্ত লাগছে। বলতে বলতে নুহার গলা আটকে এলো। নুহা ডুকরে কেঁদে উঠল। নিহান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এর উত্তর ওর নিজেরও জানা নেই। আজ বাড়িটা অন্য দিনের তুলনায় একটু বেশিই নীরব লাগছে নুহার। ওর মনটা ভীষণ কুঁগাইছে। নিহান নুহার পাশে বসতে নুহা গা হেলিয়ে দিল নুহানের বুকে। নিহান নুহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, জীবনে এমন কিছু অধ্যায় আসবে যেখানে সব জটিলতা দিয়ে ভরপুর। জটিল সমস্যা জটিলভাবে না ভেবে সহজ করে এর সমাধান করার চেষ্টা করো। দেখবে সব জটিলতা নিমেষেই উধাও হয়ে যাবে। আমাদের ঘিরে অনেক বড় একটা খেলা চলছে, কিন্তু সেটা কি আমরা কেউ জানি না। আমাদের ঠান্ডা মাথায় এই পরিস্থিতি থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। নুহা কিছু না বলে চুপ করে রইল। হঠাৎ করে নুহা আর নিহানের অদ্ভুতভাবে গরম লাগতে শুরু করলো। রুমে এসি চলছে, তাও নুহা আর নিহান ঘামছে। বাড়ির ছাদটা দিয়ে মনে হচ্ছে আগুনের ধোঁয়া বের হচ্ছে। এতটা গরম লাগার কারণ ওরা দুজনের একজনও খুঁজে পেল। নুহা আর নিহান দুজনে লাফিয়ে উঠে দাঁড়াতেই দেখল মেঝে সহ গরম হয়ে আছে। নুহার পায়ে গরমের ছ্যাঁকা লাগতে নুহা লাফিয়ে খাটের ওপর উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে লাগলো, কি হচ্ছে এইসব নিহান? এত গরম হয়ে গেল কেন সবকিছু? নিহান কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। ওর বুকের মধ্যে ভয়েরা এসে গ্রাস করেছে। নিহান বাহিরে বের হওয়ার জন্য পা বাড়াতে দরজার সামনে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। নুহা চিৎকার করে নিহানকে জড়িয়ে ধরল। নিহান নিস্তব্ধ হয়ে তাকিয়ে দেখছে হঠাৎ আগুন আসলো কি করে। ভয়ে নিহানের মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। ওদের সব স্বপ্ন, সব রহস্য কি আজকেই শেষ? ওদের পথ চলা কি এখানেই সমাপ্ত? নিহান আর ভাবতে পারছে না। শক্ত করে নুহাকে চেপে ধরে আছে। স্মৃতির কথা মনে উঠতে নিহান আর নুহা দুজনে স্মৃতির নাম ধরে জোরে ডাকতে শুরু করলো। কিন্তু কোনো সাড়া শব্দ আসলো না। নিহান চারিদিকে চোখ বুলাচ্ছে। বাইরে থেকে চেঁচামেচির শব্দ নিহানের কানে আসলো। নিহান আর নুহা দুজনে জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখলো বাসার নিচে মানুষেরা ভিড় জমিয়ে আগুন আগুন বলে চেঁচাচ্ছে। নিহান জোরে চেঁচিয়ে বলে উঠল, আমরা এখানে আটকে পড়েছি, আমাদের প্লিজ হেল্প করুন। কিন্তু নিহানের কথা নিচে থাকা মানুষের কানে পৌঁছালো না। নিহান আর নুহা দুজনে চেঁচিয়ে যাচ্ছে, কিন্তু সবার চেঁচামেচিতে কারোর কানে যাচ্ছে না ওদের চিৎকার। এখান থেকে কি করে বের হবে ওরা দুজন? ওরা বেঁচে থাকার জন্য চিৎকার করে যাচ্ছে। ওদের হৃদয় বিদারক চিৎকার কারোর কানে যাচ্ছে না। আগুন ক্রমশ ওদের দিকে এগিয়ে এসে নিমিষে পুরো রুমটা দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। চারিদিকে ভোরের আলো ফুটতেই পুলিশ আগুন ঝলসানো বীভৎস দুটো লাশ বের করে আনলো। লাশ দুটো দেখেই সিনথিয়া বেগম গগন কাঁপানো চিৎকার করে জ্ঞান হারালেন। কাল রাতে বাসায় ফিরে নিজের স্বপ্নের বাড়িটায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে পাগলের মতো করে ও শেষ রক্ষা করতে পারেনি। চোখের সামনে নিজের স্বপ্নের বাড়িটা পুড়ে ছারখার হয়ে যেতে দেখছে। ফায়ার সার্ভিস এসেও শেষ রক্ষা করতে পারেনি। পরিবেশ নিয়ন্ত্রণে এনে সকালে পুলিশ দুটো পুড়ে যাওয়া লাশ বের করে আনতে আলিশা পাগলের মতো করতে লাগলো। দৌড়ে লাশ দুটো সামনে এসে হাঁটু ভেঙে বসে পাগলের মতো বিলাপ শুরু করলো। আবরার কিছুতেই ধরে রাখতে পারছে না আলিশাকে। আলিশা চিৎকার করে বলে যাচ্ছে, ভাইয়া তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না ভাইয়া। এই ভাইয়া, এই চোখ খোল না প্লিজ। এই বৌমুনি চোখ খুলো। তুমি এমন করে ঘুমিয়ে আছে কেন? তোমাদের এই বিধ্বস্ত চেহারা আমি সহ্য করতে পারছি না। ভাইয়া আমার ভীষণ ভয় করছে ভাইয়া। তুমি আমাকে একা ফেলে এইভাবে ঘুমাতে পারিস না ভাইয়া। এই ভাইয়া এই। আলিশার বুক কাঁপানো চিৎকার, উপস্থিত সবার চোখে পানি। আবরার আলিশার পাশে বসে নিঃশব্দে চোখের পানি ফেলছে। ড্যাম ইট, যাদের মরার জন্য এত কিছু
সেই সিনথিয়া বেগম আর আলিশা বেঁচে গেল কি করে? উফ, এত বড় একটা মিস্টেক কি করে করলাম! আজ আমার ভুলে আমার ভাইয়াকেও আমি খুন করলাম বলে স্মৃতি সবার আড়ালে নিজের চুল খামচে ধরল দুই হাত দিয়ে। সামনে থাকা লাশ দুটোর দিকে তাকিয়েও ভেতরে ভেতরে পৈশাচিক আনন্দ পাচ্ছে। আলিশা পাগলের মতো চিৎকার করে কাঁদছে। আবরার কিছুতেই শান্ত করতে পারছে না ওকে। পুলিশ ডিএনএ টেস্ট করে নুহা আর নিহানের লাশ দুটো শনাক্ত করে দিয়ে গেছে। বিকেলের মন মাতোয়ারা পরিবেশটা আজ থমথমে। চারিদিকে পরিবেশ নিস্তব্ধ। কি হাহাকার চলছে চারিদিকে! ছেলে মেয়ে হারানো দুই মায়ের আর্তনাদ, ভাই হারানো বোনের চিৎকার, বেস্ট ফ্রেন্ড হারানোর বিষাদ, সব মিলে পরিবেশটা বিষাক্ত হয়ে উঠেছে। বিষাদের আগুনে জ্বলে যাচ্ছে কয়েকটা জীবন্ত প্রাণ। ঝলসানো লাশ দুটোকে দাফন করার কার্যক্রম শেষ পথে। সিনথিয়া বেগম কান্না করতে করতে অস্থির হয়ে আছে। আজ যে তার বুকটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। নুহার মা বারবার জ্ঞান হারাচ্ছে বলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সিনথিয়া বেগমের গলা বসে গেছে। হঠাৎ করে পাগলের চিৎকার করে উঠতে আলিশা ওর মাকে ঝাপটে ধরতেই সিনথিয়া বেগম আলিশাকে বুকে চেপে বলতে লাগলো, আমি কি অন্যায় করেছিলাম যার জন্য এত বড় শাস্তি পেতে হলো আমাকে? আমার বুকের ভেতরটা সব ফাঁকা ফাঁকা লাগছে। আমার বেঁচে থাকার আলো নিভে গেছে। বলেই হাউমাউ করে কেঁদে উঠল দুজনেই। না, এই দৃশ্য চোখে দেখার মতো না। এই হাহাকার মেনে নিতে পারছে না উপস্থিত সবাই। আবরার শক্ত কাঠ হয়ে দেয়াল ঘেঁষে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওর যে দম বন্ধ হয়ে আছে। চোখের সামনে নুহা আর নিহানের বিধ্বস্ত ঝলসানো চেহারা স্পষ্ট ফুটে উঠেছে। আবরার এত কিছুর মধ্যেও খেয়াল করেছে স্মৃতির চোখে অসহায়ের কোনো ছাপ নেই, কোনো কষ্ট নেই। এই চোখে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য। হঠাৎ করে ওর কালকে নুহার দেওয়া লাস্ট মেসেজটার কথা মনে পড়ল। কাল নুহার দেওয়া লাস্ট মেসেজটা ছিল, বেঁচে থাকার রাস্তা খোলা নেই আমাদের কাছে। শেষ রহস্য উদ্ধার করতে পারলাম না আমরা। অসম্পূর্ণ রহস্য খুঁজে বের করার দায়িত্ব তোর ওপর দিয়ে গেলাম। স্মৃতির পাতা মরণ ফাঁদে এমনভাবে আটকে গেছি, আর উঠে আসার রাস্তা নেই। হঠাৎ করে লাইনগুলো মনে উঠতেই আবরার বাড়ির বাইরে বেরিয়ে এলো। লাইনগুলো বারবার নিজে নিজে আওড়াতে আওড়াতে আবরার হঠাৎ থেমে গেল। স্মৃতির ফাঁদে আটকে গেছি, উঠে আসার রাস্তা নেই। স্মৃতির নাম কেন বলল ও? আর কিসের ফাঁদ? সবটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। কি বুঝাতে চাইল নুহা? না, আমাকে ভেঙে পড়লে চলবে না। সব রহস্য উদ্ঘাটন করতেই হবে, যে করেই হোক। আগুন লাগাটা যদি অ্যাক্সিডেন্ট হয়, ওকে ফাইন। কিন্তু এটা যদি কোনো পরিকল্পিত ঘটনা হয়ে থাকে, তাহলে যে করেছে তাকে আমি কিছুতেই ছাড়ব না। আবরারের মাথা কাজ করছে না। হঠাৎ করেই সবটা এলোমেলো হয়ে গেল। যে যাওয়ার সে যায়, আর থেকে যায় সব স্মৃতি। নিহান আর নুহা চলে গেছে আজ 1 সপ্তাহ হলো। পরিবেশটা এখনো গমগমে। সিনথিয়া বেগম আর আলিশা দুজনেই মানসিকভাবে ভেঙে গেছে। আবরার দিনরাত রহস্য উদ্ঘাটন করায় ব্যস্ত। ইদানিং স্মৃতির ব্যবহার ঠিক লাগছে না আবরারের। সিনথিয়া বেগমের জমানো কিছু টাকা দিয়ে থাকার মতো একটা ফ্ল্যাট কিনেছে। সেখানেই উঠেছে সবাই। আবরারের গাড়ি আইসক্রিমের কারখানার সামনে এসে থামতেই আবরার মুখে মাস্ক পরে নিল। ইমন গাড়ি থেকে বেরিয়ে এসে আবরারের পাশে দাঁড়িয়ে বলল, তুই শিওর এখানে আব্দুলকে পেয়ে যাবি? আবরার একটু কেশে ফিসফিসে বলে উঠল, হ্যাঁ, আমি খোঁজ না নিয়ে এখানে আসিনি। আমি খোঁজ নিয়েছি। ছেলেটার নাম রাহাত, আর এই আইসক্রিমের ফ্যাট গাড়িটা ওর। আর এই সময় ও হিসাব নিকাশ করতে এখানে উপস্থিত থাকে। ইমন মাথা নাড়াতেই ওরা দুজনেই ভেতরে ঢুকলো। দুইজন অপরিচিত লোককে ভেতরে ঢুকতে দেখে রাহাত এগিয়ে এসে কড়া কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনারা কে? এখানে কি চান? রাহাতের প্রশ্ন শুনে ইমন কিছু বলতে যাবে, তখনই আবরার বলে উঠল, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। একটু বাইরে আসবেন প্লিজ? রাহাত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আমার সাথে আপনার কি কথা? আপনি কে বলুন তো মশাই? কিসের মতলবে এখানে ঢুকেছেন? ইমন একটু জোরেই বলল, বাইরে আসুন, সবটা বলছি। রাহাত বাধ্য ছেলের মতো ওদের সাথে বাইরে আসতে ইমন লোকচক্ষুর আড়ালে রাহাতের পিঠে বন্দুকের নাল ঠেকাতেই রাহাত ভয়ে আঁতকে উঠে কিছু বলতে যাবে, তখনই আবরার বলে উঠল, একদম কথা নয়। যা যা প্রশ্ন করব সব প্রশ্নের সোজা উত্তর দিবি, নয়তো গাড়িতে উঠে বস। রাহাত ভয় পেয়ে বাধ্য ছেলের মতো গাড়িতে উঠে বসতে আবরার ওর দিকে প্রশ্ন ছুড়ে মারল, খান বাড়িতে কার কথায় আগুন লাগিয়েছিলি? আবরারের প্রশ্ন শুনে রাহাত আমতা আমতা করতে লাগলো। ইমন জোরে ধমক দিয়ে রাহাত গড়গড় করে বলা শুরু করলো, আমাকে মারবেন না দয়া করে। আমি স্মৃতি ম্যাডামের কথায় এইসব করেছি। ম্যাডাম আমাকে ওই বাড়িতে আগুন লাগাতে বলেছিল। আমার কোনো দোষ নেই।
আমি শুধু তাকে সাহায্য করেছি। আগুন আমি দেইনি, ওই বাড়িতে স্মৃতি ম্যাডাম নিজের হাতেই দিয়েছে। রাহাতের কথা শুনে আবরার আর ইমনের মাথায় বাজ পড়ল। ওদের চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। ইমন যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। আবরার আগে থেকে যেহেতু ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই শকটাও কমই লেগেছে ওর। ইমন রাগী স্বরে বলে উঠল, কেন মিথ্যা বলছিস তুই? স্মৃতি নিহানের বোন, ও কেন ওর নিজের ভাইকে মারবে? সত্যি কথা বল, নয়তো এক্ষুনি জেলে ভরে দিব। রাহাত আবারও কঠিন স্বরেই বলে উঠল, মিথ্যে বলে আমার কি লাভ বলুন? আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। আবরারকে শান্ত দেখে ইমন ওর দিকে তাকাতেই আবরার একটু মলিন হেসে বলল, আমি আগেই জানতাম। নুহা আমাকে ইঙ্গিত দিয়ে গিয়েছিল। আফসোস হচ্ছে জানিস, অনেক আফসোস। কেন আগে জানলাম না? তাহলে হয়তো নুহা আর নেহানকে এইভাবে মরতে হতো না। আবরারের চোখে পানি জমে আছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে। নিজের ভাই আর ভাইয়ের বউকে হত্যা করলি তুই, একবারও বুক কাঁপল না তোর? বৌমনি তো তোকে নিজের বোনের চাইতেও বেশি ভালোবাসে, আর তাকেই তুই এই বিভৎস মৃত্যু দিলি। কেন এমন করলি তুই? আলিশা রাগে চিৎকার করে কথাগুলো বলে কান্না করে উঠল। আলিশার পাশে আবরার আর ইমন দাঁড়িয়ে আছে। স্মৃতি আলিশার সামনে বুকে হাত গুজে দায় সারাভাবে দাঁড়িয়ে আছে। ওর চোখ মুখে দেখা মনে হচ্ছে না ওর মধ্যে কোনো অনুতপ্ত হচ্ছে। আলিশার কথা শুনে স্মৃতি ডোন্ট কেয়ার ভাবে জবাব দিল, হ্যাঁ, নিহান আমার ভাই ছিল। ওকে আর নুহাকে মারা আমার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল তোর মা আর তোকে মারা। কিন্তু নুহা বড্ড চালাক হওয়ায় ওর জীবন দিতে হলো। কিন্তু কি আর করার, যে মরে গেছে সে তো আর ফিরে আসবে না। আমার ভাইয়ের মৃত্যু হয়তো এমন করেই লেখা ছিল। স্মৃতির কথা বলে থামতে দেরি হলো, কিন্তু ওর গালে সজোরে থাপ্পড় মারতে দেরি হলো না। আবরার স্মৃতির গালে সজোরে একটা থাপ্পড় মেরে বলে উঠল, নিজের ভাইকে নির্মমভাবে খুন করে বড় মুখে স্বীকার করছো? তোমার লজ্জা হচ্ছে না একটু? আবার বলছো আলিশা আর ওর মাকে মারার উদ্দেশ্য ছিল। ছি, এতটা জঘন্য তুমি? নিজের মা আর বোনকে খুন করতে চেয়েছিলে। আবরারের কথা শুনে স্মৃতি আবরারের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে চেঁচিয়ে বলে উঠল, মা বোন? মাই ফুড। কে মা, কে বোন? আমি ওই বাজে মহিলার মেয়ে না। শুনতে পেরেছ তোমরা? আলিশা আমার বোন না। সিনথিয়া বেগমের মতো বাজে মহিলা আমার মা না। ওই মহিলাকে মা বলতেও আমার ঘৃণা লাগে। আমার বাবার হত্যাকারীকে আমি নিজের হাতে খুন করতে চাইছিলাম, কিন্তু আমার ছোট ভুলের জন্য একটা খুনি আজ বেঁচে গেল। স্মৃতির রাগে দাঁত কর্মর করতে করতে কথাগুলো বলে উঠল। উপস্থিতি সবাই যেন বিস্ময়ের চরম পর্যায়ে। আরিশা রাগে চিৎকার করে বলে উঠল, কি বলছিস কি তুই? কি তোর মাথা খারাপ হয়ে গেছে? আর একবার মায়ের নামে একটা বাজে কথা বললে, দেখ আমার থেকে খারাপ কেউ হবে না। উনি তোর মা হয়, আর তুই কিনা তার নামে। ছি, লজ্জা করছে না তোর? আরিশার কথা শুনে স্মৃতি শব্দ করে হেসে উঠে বলল, মা? হা হা, মা শব্দটার মতো পবিত্র শব্দ ওই মহিলার সাথে মানায় না। স্মৃতির এহেতুক কথা শুনে আলিশা সমস্ত শক্তি দিয়ে স্মৃতির গালে পরপর দুইটা থাপ্পড় মেরে তৃতীয় থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠাতে স্মৃতি আলিশার হাতটা মুচড়ে ধরে রাগী স্বরে চিৎকার করে বলল, আমি তোর বড়, আমার গায়ে হাত উঠানোর সাহস তোর হয় কি করে? আবরার আলিশাকে স্মৃতি থেকে ছাড়িয়ে নিয়ে শান্ত কণ্ঠে স্মৃতির দিকে প্রশ্ন ছুড়ে দিল, কেন এমন করছো তুমি? ওরা তো তোমার নিজের মানুষ, তাহলে কেন এমন করছো? কি কারণে? কিসের রাগ তোমার? কেন এত নিচে নামলে? আবরারের কথা শুনে স্মৃতি আচমকা কেঁদে উঠল। সামনের চেয়ারে ধপ করে বসে পড়ল। স্মৃতিকে দেখতে এই মুহূর্তে অসহায় মনে হচ্ছে। উপস্থিত মানুষগুলো ওর দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণের নীরবতা কাটিয়ে স্মৃতি বলতে শুরু করলো, আলিশা আমার নিজের বোন না, আর সিনথিয়া খানও আমার নিজের মা না। আমার নিজের মা তো ভাইয়াকে জন্ম দেওয়ার সময় পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আমি তখন সবে মাত্র 4 বছরের একটা কন্যা। ভাইয়াকে সামলানো, অফিসের কাজে সব মিলিয়ে বাবা হিমশিম খাচ্ছিল। সব দিক ঠিক রাখতে পারছিল না কিছুতেই। তাই দ্বিতীয় বিয়ে করে সিনথিয়া খানকে এ বাড়িতে নিয়ে এলো। সিনথিয়া খান এসে পাকা হাতে আমাদের সংসারের হাল ধরল। আমাকে নিজের মায়ের মতোই ভালোবাসতো। 1 বছরের মাথায় কোল আলো করে আলিশা এলো। সত্যিই একটা বোন পেয়ে আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম। সবার কাছে শুনেছিলাম সৎ মা নাকি আপন মা হতে পারে না, কিন্তু আমার কাছে মনে হয়েছিল সিনথিয়া খান আমার নিজের মা। কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। এভাবেই হাসি আড্ডা খুশিতে আমাদের জীবন চলছিল। মনে হয়েছিল আমাদের খানবাড়িটা একটা সুখের রাজ্য, আর সেই রাজ্যের সদস্য আমরা। কিন্তু হঠাৎ করেই
বলে স্মৃতি থেমে গেল। ওর গলা আটকে আসছে। স্মৃতিকে থেমে যেতে দেখে আলিশা কাঁপা কণ্ঠে বলল, কিন্তু কি? বলো প্লিজ, কি হয়েছিল? আলিশার কথা শুনে স্মৃতি দু হাতে চোখের জল মুছে নিয়ে বলতে শুরু করলো। 12 সেপ্টেম্বর, সেদিন ভাই 3 বছরে পা রাখলো। বাবা বড় করে ওর জন্মদিন পালন করার আয়োজন করলো। সবটা ঠিকঠাকই চলছিল। সন্ধ্যায় যখন সবাই নিহানকে নিয়ে ব্যস্ত, তখন উপস্থিত সবার মাঝে আমি বাবা মাকে খুঁজে না পেয়ে বাবা মায়ের রুমের দিকে যেতেই আমার কানে কিছু কথা ভেসে আসে। কথাগুলো এমন ছিল, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারো না। আমি তোমাকে আমার সব লিখে দিলে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে? আমি তোমার ছেলে মেয়ের কথা এত ভাবতে পারবো না। আমার মেয়ে আলিশার নামে সমস্ত সম্পত্তি লিখে না দিলে আমি সব শেষ করে দিব। এইসব কথা নিয়ে বাবা মায়ের মধ্যে ঝগড়া চলছিল। বাবা কিছুতেই আলিশাকে সব দিতে রাজি হচ্ছিল না। আমি পর্দার আড়াল থেকে লুকিয়ে সবটা দেখছিলাম। ঝগড়ার এক পর্যায়ে বলে স্মৃতি ফুঁপিয়ে কেঁদে উঠল। আলিশা শক্ত কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। আবরার আবার প্রশ্ন করতে স্মৃতি নিজেকে সামলে বলল। ঝগড়ার এক পর্যায়ে মা রেগে সামনে থাকা ফল কাটার ছুরি দিয়ে বাবার বুকে আঘাত করে। বাবা মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। একটা 7 বছরের বাচ্চা চোখের সামনে নিজের বাবাকে খুন হতে দেখলে, তাও কার হাতে? নিজের সৎ মায়ের হাতে। তুই সহ্য করতে পারতি এই দৃশ্য? শেষ কথাটা স্মৃতি আলিশার দিকে তাকিয়ে বলে উঠল। আলিশা কয়েক পা পিছিয়ে পড়ে যেতে নিলে আবরার ধরে ফেলল। সবার চোখে পানি, সবার মাঝে নীরবতার প্রতিযোগিতা চলছে। সবাই যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। নীরবতা ভেঙে স্মৃতি বলল, খুব সহজেই বাবার খুনটাকে আমার উকিল মা আত্মহত্যা বলে চালিয়ে দিল। 7 বছর থেকে সেই রাগটা মনের মধ্যে পুষে রেখেছিলাম, যার কারণে আজ আমি খুনি। হ্যাঁ, আমি খুনি। আমার ভাইয়ের খুনি, ত্রিধার খুনি। কিন্তু আমি এদের মারতে চাইনি, বিশ্বাস করো। আমি তোকে আর তোর মাকে মারতে চেয়েছিলাম। আমার বাবার খুনের প্রতিশোধ নিতে চেয়েছিলাম। কিন্তু মাঝখান থেকে আমার নিজের ভাই আর ভাইয়ের বউকে নির্মমভাবে মরতে হলো। যাদের জন্য এইসব কিছু করার, তারাই যখন বেঁচে আছে, তখন আমার আর কিছু করার নাই। আমাকে যা শাস্তি দেওয়া হবে আমি সব মাথা পেতে নেব। স্মৃতি নীরবে চোখের জল ফেলছে। আলিশা মুখে হাত চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। স্মৃতির বলা প্রত্যেকটা কথা আলিশার চোখের সামনে ভাসছে। আলিশা স্মৃতির কষ্টের পরিমাণটা বোঝার চেষ্টা করছে। না, এই কষ্টটা আলিশা সহ্য করতে পারত না। তাহলে একটা 7 বছরের মেয়ে কি করে সেই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করছে? আলিশা আর ভাবতে পারল না। দৌড়ে এসে স্মৃতির পায়ের সামনে পড়ে স্মৃতিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। স্মৃতি শক্ত হয়ে চোখের পানি ফেলছে। আবরার আর ইমনের চোখের কোণেও পানি জমে আছে। ওই মেয়েটার বুকে হাজার কষ্ট চাপা পড়ে আছে। সেইটা এত বছরে কেউ বুঝতে পারেনি। স্মৃতি ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। আজ নিজেকে ওর অসহায় লাগছে। নিজের হাতে নিজের ভাইকে আগুনে পুড়িয়ে নির্মমভাবে মেরেছে। ভাবতে স্মৃতির বুক ফেটে যাচ্ছে। এই কয়েকদিন প্রতিশোধের নেশায় ওর মধ্যে থেকে এই শোকটা হারিয়ে গিয়েছিল। আজ তা সব বাঁধ ভেঙে বাহিরে বেরিয়ে এসেছে। আলিশা কাঁদতে কাঁদতে স্মৃতির 2 হাত আঁকড়ে ধরে বলে উঠল, কি করে সহ্য করেছিলে এত কিছু? আমার মাকে এতটা নিচে নামতে পারে আমি ভাবতে পারছি না। কি করে এত বছর মুখ বুজে সব সহ্য করেছিলে? আমাকে কেন মেরে ফেললি না? আমাকে মেরে ফেললে আজ আমার মায়ের নোংরা মুখোশটা আমার দেখতে হতো না। এত ভালো চেহারার পেছনে এত কুৎসিত একটা মুখোশ ছিল। আমি ভাবতে পারছি না, ভাবতে পারছি না আমি। বলে আবারও কেঁদে উঠল। স্মৃতি শান্ত কণ্ঠে জবাব দিল, আমি আমার ভাইকে হারিয়ে ফেলেছি। আমার ভাইকে আমি নিজের হাতে মেরেছি। আমার দম বন্ধ হয়ে আসছে। প্রতিশোধের নেশায় আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমিও ভুল করে গিয়েছি একের পর এক। আমার শাস্তি হওয়া দরকার। আমার ও আমার ভাইয়ের মতো নির্মম মৃত্যু হওয়া উচিত। আমি এই অপরাধের বোঝা মাথা নিয়ে বেঁচে থাকতে পারবো না। স্মৃতির কথা শুনে আবরার শান্ত কণ্ঠে জবাব দিল, তোমার ভাইকে মেরে ফেলার অপরাধ বোধে তোমাকে মরতে হবে না। আমার পাপের শাস্তি এত বছর ধরে আমি পেয়ে এসেছি। সব পেয়েও আমি যেন কিছুই পাইনি। এতগুলো বছর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত নিজের ভেতর দুমড়ে মরেছি। পেছন থেকে উপরোক্ত কথাগুলো ভেসে আসতেই সবাই পেছনে তাকিয়ে দেখল সিনথিয়া বেগম দাঁড়িয়ে আছে। সিনথিয়া বেগমকে দেখে স্মৃতির ক্ষত নাড়া দিয়ে উঠল। স্মৃতি লাফিয়ে উঠে দাঁড়িয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল সিনথিয়া বেগমের দিকে। আলিশা ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। সিনথিয়া বেগম ধীর পায়ে এগিয়ে এসে স্মৃতির পায়ের কাছে বসে পড়তেই স্মৃতি পিছিয়ে গেল। সিনথিয়া বেগম হাত জোর করে বলতে লাগলো, আমি যেই পাপ করেছি আমি জানি তার ক্ষমা হয় না।
তোরা আমাকে যে শাস্তি দিবি আমি তাই মেনে নিব, শুধু একবার আমাকে ক্ষমা করে দে মা। সিনথিয়া বেগমের কথা শুনে আলিশা রাগী স্বরে চিৎকার করে বলল, তুমি ক্ষমা চাচ্ছ? তুমি একটা খুনি। তোমাকে নিজের মা বলতেও আমার ঘৃণা হচ্ছে। তোমাকে আমি পুলিশে দিব, আর তোমার যেন ফাঁসি হয় সেই ব্যবস্থাও আমি করব। তোমার দিকে তাকাতেও আমার ঘৃণা হচ্ছে। লজ্জা করছে তোমাকে মা বলে পরিচয় দিতে। তুমি এতটা নিচে নেমে গেলে। সি বলে আলিশা মুখ ঘুরিয়ে নিল। ওর রাগে শরীর কাঁপছে। এক্ষুনি মন চাচ্ছে ওর মাকে নিজের হাতে শাস্তি দিতে। আলিশার চোখ থেকে পানি পড়ছে, কিন্তু এখন আর শব্দ করে কাঁদছে না ও। স্মৃতির দাঁত কড়মড় করছে দাঁড়িয়ে, ওর চোখ থেকে আগুন ঝরছে। আমি আমার ভুল অনেক আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু তোদের হারানোর ভয়ে আমি কিছু বলতে পারিনি। বিশ্বাস কর আমাকে। কিন্তু আজ আমি সব হারিয়ে ফেলেছি। আমার ছেলে, আমার ছেলের বউ, সব কিছু হারিয়ে আজ আমি রাস্তার ফকির। কিচ্ছু নেই আমার। আমাকে একবার ক্ষমা করে দে, তারপর যা শাস্তি দিবি আমি মাথা পেতে নিব। সিনথিয়া বেগম কথাগুলো বলতেই আলিশা আবারও বলে উঠল, শুধুমাত্র তোমার জন্য আজ 3টা মানুষকে নিজেদের প্রাণ হারাতে হয়েছে। আমার জীবনটা নষ্ট করে দিলে নিজের হাতে। এই যে এই মেয়েটাকে দেখো, মেয়েটা প্রতিশোধের নেশায় নিজের সুন্দর লাইফটা নষ্ট করলো। এরপর আর কি বাকি আছে তোমার? আলিশার কথা শুনে সিনথিয়া বেগম আর কিছু বলার জন্য মুখ খুলতেই চিতি আচমকা ডাইনিং টেবিলের ওপর থেকে ফল কাটার ছুরি নিয়ে সিনথিয়া বেগমের গলায় বসিয়ে দিল। সিনথিয়া বেগমের গলা দিয়ে গল গল করে রক্ত পড়তে লাগলো। সিনথিয়া বেগমের গলা দিয়ে আর আওয়াজ বের হলো না। সে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। স্মৃতির রাগে জোরে বলতে লাগলো, শুধুমাত্র তোমার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। আমার ভাই, আমার বোনের মতো ভাইয়ের বউ আমি নিজের হাতে খুন করেছি। এই সব কিছুর জন্য তুমি দায়ী। আমি অন্যায় যেহেতু করেছি সেহেতু নিজের হাতে নিজের বাবার খুনিকে শাস্তি দিয়ে গেলাম। এখন আর আমার আফসোস নেই, বলে স্মৃতি পাগলের মতো হেসে উঠল। আলিশা, আবরার ইমন যেন বোবা হয়ে গেছে। আলিশার চোখের সামনে ওর মাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে দেখে ও আর সহ্য করতে পারল না। চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্যটা সহ্য করতে না পেরে আলিশা ঢুলে পড়ে গেল। স্মৃতি হাসতে হাসতে চিৎকার করে কেঁদে উঠল। কেটে গেছে সময়। সময় সময়ের গতিতে বয়ে চলছে। সময় প্রবাহমান, কারোর জন্য থেমে থাকে না। সময় এবং স্রোত কখনোই কারোর জন্য থেমে থাকে না। ঘড়ির কাঁটা আপন মনে ঘুরে চলে। সিনথিয়া বেগমের মৃত্যুতে আলিশা অনেকটা ভেঙে পড়েছে। আলিশার এখন আর আপন বলতে কেউ বেঁচে নেই। আজ 5 দিন হয়ে গেছে সিনথিয়া বেগম নেই। সেই দিন স্মৃতি নিজের ইচ্ছায় গিয়ে পুলিশের কাছে স্যালেন্ডার করেছে। আলিশাকে এই কয়দিন আবরার আর নুহার মা সামলিয়েছে। ওদের সম্পর্কের কথা যেন আবরারের পরিবার আলিশা আর আবরারের বিয়ের আয়োজন করেছে ঘরোয়াভাবে। আজ ওদের বিয়ে। আলিশার মনের অবস্থা ভালো নেই। আর বিয়ে করা ছাড়া আবরার আলিশার পাশেও থাকতে পারছে না। নানা রকম মানুষ নানান কথা বলে। মেরুন কালার শাড়ি, সাথে খোলা চুল, মুখে কোনো মেকআপ নেই, ঠোঁটে হালকা লিপস্টিক। দেখতে আলিশাকে বড্ড সুন্দর লাগছে। এত সুন্দর মুখে হাসিটা মিসিং। আবরার আলিশার পাশে বসে আলিশার হাতটা শক্ত করে চেপে আছে। আলিশার চোখের কোণে পানি। সুন্দরভাবে ওদের বিয়েটা সম্পূর্ণ হলো। রাতে আবরার রুমে ঢুকে চারিদিক ফাঁকা দেখে বেলকুনিতে যেতেই দেখলো আলিশা বেলকুনির রেলিংয়ে মাথা ঠেকিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আবরার পেছন থেকে আলিশার কাঁধে হাত রাখতেই আলিশা চেনা স্পর্শ পেয়ে আবরারকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আবরার আলিশার মাথায় ধীরে হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠল, আর কত কাঁদবে? দেখো, পরিস্থিতির ওপর আমাদের হাত থাকে না। তোমার ভাগ্য হয়তো এমনটাই লেখা ছিল। আর কেঁদো না প্লিজ। আমি আছি তো। আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো, প্রমিস। আবরারের কথা শুনে আলিশার কান্নার বেগ আরও বেড়ে গেল। আলিশা কাঁদতে কাঁদতে বলে উঠল, আমার কেউ নেই আবরার। আমার মা, আমার বাবা, আমার ভাই, বৌমনি কেউ নেই আমার পাশে। আজ আমার জীবনে এত বড় একটা খুশির দিন, কিন্তু দেখো আমার পাশে আমার আপনজন কেউ নেই। আমার এই নিষ্ঠুর পৃথিবীতে একজনও নেই। আমি আজ খুশি হতে পারছি না আবরার, কিছুতেই পারছি না। আবরারের চোখের কোণেও জল। আবরার আলিশার মুখটা তুলে 2 হাতে ওর চোখের জল মুছিয়ে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে উঠল, আমি আছি তো। আমি সারা জীবন তোমার পাশে ছায়ার মতো থাকবো। একদম কাঁদবে না, আর এক ফোঁটাও চোখের পানি ফেলবে না। আলিশার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আলিশা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, স্মৃতি আপুর জীবনটা এইভাবে জেলের ভিতর নষ্ট হবে আবরার? বলেই আলিশা করুণ চোখে আবরারের দিকে তাকাতেই আবরার ভাবুক স্বরে বলে উঠল,
দেখো স্মৃতি অন্যায় করেছে, অনেক বড় অন্যায়। আমরা হয়তো স্মৃতির পরিস্থিতি বুঝতে পেরেছি, কিন্তু আইন স্মৃতির অন্যায়টা দেখবে। স্মৃতিকে আদালত ফাঁসির রায় ঘোষণা করেছে। আমাদের হাতে কিছু নেই, তাই এইসব ভুলে যাওয়ার চেষ্টা করো। আমরা কিছু করতে পারবো না। আবরারের কথা শুনে আলিশার চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল। সত্যি, সব ভুলে যাওয়া ছাড়া ওদের কিছুই করার নেই। আলিশা বড় করে নিঃশ্বাস ছেড়ে মুখের হাসি রেখা টানার চেষ্টা করলো। আবরার আচমকা আলিশার ঠোঁটে লম্বা একটা চুমু দিয়ে বলে উঠল, অতীত মনে রাখতে নেই, তাই অতীত ভুলে আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। সব কুয়াশা ঘেরা আধার কাটিয়ে আমাদের জীবনে নতুন সূর্য উঠবে বলে আলিশাকে জড়িয়ে ধরল। আলিশাও পরম আবেশে আবরারকে জড়িয়ে ধরল। এখন আবরারই বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওরা ওদের জীবনের সব আধার কাটিয়ে ভালো থাকুক। ওদের জীবনে নতুন ভোরের আলোয় চারিদিকে ঝলমল হয়ে যাক। বেঁচে থাকুক ওদের ভালোবাসা। স্মৃতি কারাগারের দেওয়ালে মাথা হেলিয়ে বসে আছে। ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ওর জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাবে ও ভাবতেও পারেনি কখনো। স্মৃতি ভাবছে ওর নিশ্চয় ফাঁসি হবে। 4টা খুনের শাস্তি তো ফাঁসিই হবে। যদি ফাঁসির থেকে বড় কোনো শাস্তি থাকতো, তাহলে সেই শাস্তিটা স্মৃতি পেত। এইসব ভেবেই স্মৃতি শান্ত কণ্ঠে বলে উঠল, আমি খুনি। হ্যাঁ, আমি খুনি। কিন্তু আমার একটুও আফসোস হচ্ছে না। ওই মহিলাকে আমি তার পাপের শাস্তি দিতে পেরেছি। বাবা, আমি তোমার খুনের বদলা খুন করে নিলাম। ভাই, আমাকে কোনোদিন ক্ষমা করিস না। আমি তোদের নিজের হাতে নির্মমভাবে মেরেছি। কোনোদিন ক্ষমা করিস না। তোরা ওপরে ভালো থাক। আমিও আসছি খুব শীঘ্রই বলে হাঁটুতে মুখ গুজে কেঁদে উঠল। যতদিন না ফাঁসি হচ্ছে, ততদিন ওকে এই 4 দেওয়ালের মাঝে বন্দি থাকতে হবে। সমাপ্ত।